আমরা আসলে বিজনেস অ্যানালিটিক্সের যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে আগামী পরশুদিন থেকে, ওটার একটা ওরিয়েন্টেশন সেশন আর একটা ক্যারিয়ার রোডম্যাপ নিয়ে আলোচনা করব। আজকে অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব বেসিক্যালি। এবং আসলে আমাদের কি কি শেখা উচিত এবং শিখতে গেলে কোন কোন বিষয়গুলো আসলে আমাদের জানা উচিত, কোত্থেকে শেখা উচিত, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো 9:32 বাজে, আমি শুরু করি, বাকিরা হয়তো আস্তে আস্তে জয়েন করবেন। আমি আমার স্ক্রিনটা আগে শেয়ার দিচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে। সো আজকে হচ্ছে আমাদের মূলত হচ্ছে বিএ অ্যানালিটিক্সের বুট ক্যাম্প। 2026 সালে আমাদের ক্যারিয়ার রোডম্যাপ কীরকম হওয়া উচিত, আর একই সাথে হচ্ছে আমাদের যে নতুন ব্যাচটা আমরা শুরু করছি, ব্যাচ নাম্বার হচ্ছে 2602, এই বছরের সেকেন্ড ব্যাচ। তো এটা ওরিয়েন্টেশন সেশনটা আমরা এখানের মধ্যে একসাথে করে ফেলবো। আমি আছি নাজমুস সাকিব, আমি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি লেকচার হিসেবে। আর একই সাথে ডেটা কনসালটেন্সি করে থাকি, আর একাডেমি কো ফাউন্ডার হিসেবে আছি। তো আমাদের আজকে আমরা যে সকল বিষয় নিয়ে ডিসকাস করব, যে কিছু আমাদের একাডেমিক কোম্পানি প্রোফাইল, সাকসেস স্টোরি, কিছু মিথ এবং কিছু কোশ্চেন, এবং বিজনেস অ্যানালিস্টের জব মার্কেট। তো প্রথম জিনিসগুলো মোটামুটি আমি এর আগে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম আমার ব্যাপারে। আহ, এটা হচ্ছে আমি এখন ডেফোডিলে আছি। তার আগে আমি হচ্ছে আরেকটা ইউনিভার্সিটিতে ছিলাম। আমার বিএসসি ছিল রুয়েট থেকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। মাস্টার্সও হচ্ছে সেম সাবজেক্টে ইউএসএ থেকে, সেকেন্ড মাস্টার্স অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ডেটা সায়েন্সে। তো এখন মূলত আমি রিসার্চের কাজগুলো একটু বেশি ফোকাস দিচ্ছি গত 1.5-2 বছর ধরে আর কি। রিসার্চ পেপার, জার্নাল পেপার নিয়ে কাজ করছি। আর আমাদের হচ্ছে একাডেমি সম্পর্কে এর আগেও গত ক্লাসে বলেছিলাম, এটা দরকার হলে সবার শেষের দিকে একটু বলবো। আমি একটু আমাদের আজকের যে মূল আলোচনাগুলো সেগুলো একটু বলি। আমাদের যিনি হচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন প্রথম পার্টটা, নাজামুল ইসলাম নাজিম, মাইক্রোসফট এক্সেল সার্টিফাইড অ্যানালিস্ট, এখন ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড ডেস্কটপ ম্যানেজার হিসেবে আছেন। তো আমাদের এখানে মোটামুটি প্রায় 4-4.5 বছর ধরে কোর্স করাচ্ছেন এক্সেল, গুগল অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বি এর উপর তার মেইনলি এক্সপার্টিস। আরেকজন যিনি মেন্টর, আশফাকুর রহমান প্রতীক, সে হচ্ছে এখন সিনিয়র অফিসার হিসেবে আছে বিজনেস ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে, উপায়তে। এর আগে হচ্ছে 10 মিনিট স্কুলে ছিলেন সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে। মূলত প্রতীকের এরিয়াটা এসকিউএল, ড্যাশবোর্ড, অ্যাজিউর, ডেটা পাইপলাইন, পাইসপার্ক, ডেটা ব্রিজ, এগুলোর উপরে। তো আর 3 নম্বর হিসেবে আমি আছি, আমি আপনাদেরকে মূলত হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এবং পাইথনের কোর্সের পার্টটুকু করাবো। তো আমাদের এডক্সের বিভিন্ন অ্যাডভাইজার আছেন যারা আমাদের বিভিন্ন কোর্সগুলো আমরা তাদের মাধ্যমে বিভিন্নভাবে এটা ইভালুয়েট করি, তারা চেক করে অ্যাপ্রুভ করে এবং তারপর হচ্ছে আমরা সেটা অফার করি। আর এছাড়া আমাদের আরও অন্যান্য মেন্টর আছে যারা আমাদের অন্যান্য যে কোর্সগুলো আছে সেগুলো নিচ্ছেন। ডেটা সায়েন্স উইথ এর কোর্সে আছে, তারপরে পাওয়ার বিআই, তারপর বিজনেস অ্যানালিটিক্সের জন্য তো এখানে আছি। এছাড়া ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের এরকম অনেকজনই হচ্ছে আমাদের এখানে কোর্স করাচ্ছে, প্রায় 8-10 জনের মতন। তারা সবাই মোটামুটি এক্সপিরিয়েন্সড, বিভিন্ন কোম্পানিতে অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে যারা জব করছেন। তো তাদের মাধ্যমে আর কি আপনারা বেস্ট প্র্যাকটিসগুলো, বেস্ট নলেজগুলো জানার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের এখানে অনেকে যারা বিভিন্ন জায়গায় জব এবং ইন্টার্নশিপ পেয়েছে, তাদের একটু কিছু লিস্ট দেওয়া আছে, কিছু কমন কোম্পানি এবং অন্যান্য আরও অনেক কোম্পানিতেই তারা এখন জব করছে। আমাদের এখানে কিছু স্টুডেন্টের এখানে সাকসেস স্টোরিগুলো দেওয়া আছে আমাদের পেজে। সো আমরা আজকে মূলত যেটা নিয়ে ফার্স্টে শুরু করব, যে আমাদের বিজনেস অ্যানালিস্ট এই যে জবটা বাংলাদেশে, এটার প্রসপেক্টগুলো আসলে কীরকম। তো গত ক্লাসে আমি এটা সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছিলাম। আর আমরা আসলে মেনলি ফোকাস করব যে আজকের ক্লাসে, আজকের সেশনে, যে বিজনেস অ্যানালিস্ট হওয়ার জন্য আমাদের মূলত কি কি বিষয়গুলো শেখা উচিত, কি কি টপিক, কি কি জায়গা থেকে আমাদের বোঝা উচিত, শেখা উচিত এবং নিজেদেরকে প্রিপেয়ার করা উচিত। সো আমি একটু দেখি এখানের মধ্যে টোটাল হচ্ছে এই মুহূর্তে 5 জন আছেন। আচ্ছা, ঠিক আছে, বাকিরা আস্তে আস্তে জয়েন করবেন। আমি 5 জনের মধ্যে দেখতে পাচ্ছি তো প্রণয় অলরেডি আমাদের এখানে অ্যাডমিট হয়েছেন। এছাড়া হচ্ছে সায়েদ ফায়াদ আহসান, আপনি অ্যাডমিট হয়েছেন। বাকিরা এখানের মধ্যে নতুন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। তো আমরা একটু কন্টিনিউ করি, যে বাংলাদেশে
আমাদের দেখতে পাচ্ছি যে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট এই ধরনের জবগুলো বেশ হচ্ছে বুম হচ্ছে, বা অনেক কোম্পানি এই ধরনের জবের সেক্টরের জন্য বা জবের জন্য বিভিন্ন অফার দিচ্ছে। তো আসলে এইটা আসলে কি, বা এখানে আসলে কি কাজগুলো করা হয়, এগুলো সম্পর্কে যদি আমরা একটু বুঝতে পারি তাহলে অ্যাটলিস্ট জবের নেচারটা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে কিছু ডেটা এখানে আছে জাস্ট লাস্ট 5 বছরে আপনার যে সকল কোম্পানিগুলো, কিছু পপুলার বা কিছু কমন কোম্পানি আমরা এগুলো চিনে থাকি, দেখি আর কি, তারা বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট এরকম পজিশনে হায়ার করেছিল। তো এখানে গ্রামীণ ব্যাংক, রবি, বাংলালিংক, টেলিকমিউনিকেশন সেক্টর এগুলো খুব পপুলার নেম। ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনার ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক বা ইবিএল, ডিবিবিএল। ই কমার্সে দেখা যায় আপনার দারাজ, ইভ্যালি, চালডাল, পিকাবু, আজকের ডিল। আর হচ্ছে এফএমসিজির মধ্যে ইউনিলিভার, প্রাণরেফেল, আবুল খায়ের, এসিআই এগুলো আছে। তো বলতে গেলে মোটামুটি প্রায় সব কোম্পানি এখন যারা একটু টপ লেভেলে আছে বা মিড লেভেলে আছে, তারা বিষয়গুলো বুঝতেছে এখন যে আসলে ডেটা যে পরিমাণ প্রতিনিয়ত জমা হচ্ছে বা যেগুলো আসলে তারা পাচ্ছে, সেখান থেকে বিজনেস অপারেশন বা বিজনেস গ্রোথের জন্য এই ডেটাগুলো অ্যানালাইসিস করে সেখান থেকে বিভিন্ন ডিসিশন মেক করা আসলে খুব দরকার। তো কোম্পানির প্রফিট বা লস বা অন্যান্য জিনিসগুলোর জন্য তারা সবসময় চেষ্টা করে যে আচ্ছা যারা এই ডেটাগুলো থেকে বিভিন্ন অ্যানালাইসিস করে রিপোর্টিং করে তারা বিভিন্ন প্রেডিকশন করতে পারবে, তাদেরকে হচ্ছে আমরা নিব। তো ওই কনসেপ্ট থেকে আসলে দেখা যায় যে এখন বর্তমানে বিএ অ্যানালিস্ট এবং ডেটা অ্যানালিস্টের জবগুলো আসলে ধীরে ধীরে বাড়ছে। ইভেন আপনি যদি এখন লেটসে যদি আপনি বিডি জবসে যদি আপনি এখন চেক করেন, তাও দেখবেন যে প্রায় 30-35টার মতো জব আছে। লিঙ্কডইনে তো আরও বেশি আছে। তো ডিমান্ড যেহেতু বাড়ছে, এগুলোর মানে ডিমান্ড বাড়ার সাথে সাথে এগুলোর জব সেক্টরগুলোর গ্রোথও আস্তে আস্তে বাড়ছে। এমন না যে এখন ডিমান্ড বাড়ছে কয়দিন পর চলে যাবে, এটা নেক্সট 5-10 বছর এই ডিমান্ডটা আরও দীর্ঘদিন থাকবে। তো বাংলাদেশে যেই ধরনের জব পজিশনের নাম বা টাইটেলগুলো আমরা বিডি জবস বা লিঙ্কডইন বা এই ধরনের জায়গাতে দেখে থাকি, সেগুলো সাধারণত কি ধরনের হয়? বিআই অ্যানালিস্ট, তারপর বিআই ডেভেলপার, বিজনেস ডেভেলপার, এমআইএস এক্সিকিউটিভ, ডেটা অ্যানালিস্ট, ডিবিএমএস অ্যাডমিনিস্ট্রেটর, রিসার্চ অ্যানালিস্ট বা শুধু অ্যানালিস্ট। তো এই সকল জবগুলোর আপনি যখন দেখবেন যে তাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকবে, সেই রিকোয়ারমেন্টগুলো মোটামুটি প্রায় বলতে গেলে কমন, 80-90% প্রায় কমন থাকে। কিছু কমন জিনিসগুলো ওরা জানতে চায় যে এই স্কিলগুলো থাকাও দরকার, এই ধরনের অ্যানালাইসিস করার অ্যাবিলিটি থাকতে হবে, এটা থাকতে হবে, ওটা থাকতে হবে। তো মোস্টলি এগুলো প্রায় সব একই রকমই থাকে, জাস্ট কাজের উপর ভিত্তি করে নামগুলো কম বেশি হয়, ডিপার্টমেন্টের উপর ভিত্তি করে কম বেশি হয়। তো বাংলাদেশে লাস্ট 4-5 বছরে বিআই এর বেশ গ্রোথ অনেক বেড়েছে। এটা হচ্ছে নাম্বার অফ জবস যদি আমরা এখানের মধ্যে দেখি, এটা আমাদের ডেটাগুলো থেকে আমরা এই চার্টটা নিয়ে আমরা তৈরি করেছি, যে দেখা যাচ্ছে যে আপনার বিআই অ্যানালিস্টের গ্রোথটা ধীরে ধীরে বেশ বাড়ছে, প্রায় 460%-এর মতো বেড়েছে। তো এই জন্য আমাদের আসলে ক্যারিয়ার সুইচ বা ক্যারিয়ারে শিফট করার ক্ষেত্রে অথবা নতুন ক্যারিয়ার যারা শুরু করতে যাচ্ছে তাদের জন্য এইটা একটা বড় অপরচুনিটি হতে পারে, যদি তারা চায় যে আমি ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়ব। তো আমরা একটু এখানে আসি, এটা ডেটা অ্যানালিস্ট নাম, ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট অলমোস্ট একই জিনিস। তো এইটা হচ্ছে একটা স্পাইডার গ্রাফ, এটার নাম হচ্ছে স্পাইডার গ্রাফ। তো স্পাইডার গ্রাফে যে জিনিসটা হয় যে মাঝখানে সেন্টার থেকে স্পাইডারের মতন এরকম জালটা ছড়িয়ে থাকে। তো এখানে আপনার সেন্টার পয়েন্ট হচ্ছে 0 ধরা হয়, আর একদম লাস্ট পয়েন্টটাকে বলা হয় 100। হ্যাঁ, এটা হচ্ছে 100। তো এইখানে যে কালার শেড দেখতে পাচ্ছি, এইটা দ্বারা বোঝায় যে ওই টপিকের উপরে বা ওই ডোমেইনে আসলে এটার ইম্পর্টেন্সটা আসলে কতটুকু। তো আমরা যদি এখানের মধ্যে সরি আমরা যদি এখানের মধ্যে দেখি যে অনেক ধরনের আপনার জবের নেচার বা কাজের ধারা আছে, বা বিভিন্ন টাইপের হচ্ছে আপনার ডেটা নিয়ে কাজ করতে হয়। তো এর মধ্যে অনেকগুলো আছে, যেমন ডেটা পাইপলাইন করা বা মেশিন লার্নিং অপারেশনস বা ডেপ্লয়মেন্ট, মেশিন লার্নিং মডেল, স্ট্যাটিস্টিক্স, রিপোর্টিং, বিজনেস ইনসাইট, স্টোরি টেলিং, ভিজুয়ালাইজেশন। তো আমরা যদি ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্টের সাইডটা দেখি, যে এই সাইডটাতে এই জায়গাগুলো হচ্ছে বেশ মানে শেড দেওয়া। তো শেড দেওয়াটা কারণ হচ্ছে কি, যে
ডেটা ভিজুয়ালাইজেশন, স্টোরি টেলিং, বিজনেস ইনসাইট, রিপোর্টিং, অলমোস্ট 100%। তো অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট এবং ডেটা অ্যানালিস্ট আপনাদেরকে মূলত এই 3-4টা কাজই কোম্পানিতে আসলে করতে হয়। বাকি অন্যান্য এক্সপেরিমেন্টেশন, স্ট্যাটিস্টিক্স বা মেশিন লার্নিং মডেলিং এর পোর্শনটা কম্পারেটিভলি একটু কম। আর বিএ অ্যানালিস্টে জব মানে সুইচ করার বা এই সেক্টরে যাওয়ার আরেকটা ধরেন ওয়ে হচ্ছে বা আরেকটা মোটিভেশন যদি আমি বলি, সেটা হচ্ছে যে এইখানে আপনার প্রোগ্রামিং নলেজটা খুব কম জানলেই চলবে। এখানে মোস্টলি আমাদের সফটওয়্যার বেসড নলেজগুলো জানতে হয়, যে সফটওয়্যারের কাজগুলো জানতে হয়, যে আমি কিভাবে সফটওয়্যারটা রান করব, কিভাবে ডেটা ইনপুট দিব, সেখান থেকে আমি কিভাবে বিভিন্ন ফর্মুলা বা ফাংশন দিয়ে সামারি বের করব, বা বিভিন্ন ক্যালকুলেশন করে সেখান থেকে একটা ফোরকাস্টিং করব, প্রেডিকশন করব, এগুলো। তো যেহেতু এটা সফটওয়্যার বেসড কাজ, সো এখানে মোস্টলি কাজগুলো আপনার ক্লিক করে করে অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করা যায়। এই জন্য ডেটা সায়েন্সের যতগুলো জব সেক্টরগুলো আমরা দেখি তার মধ্যে বিআইটা হচ্ছে কম্পারেটিভলি একটু ইজি, এবং এটাতে আসলে জাম্প জাম্প করাটা বা এটাতে সুইচ করাটা আসলে অত বেশি টাইম দরকার, অত বেশি টাইম লাগে না, চাইলে হচ্ছে যে অল্প সময়ের মধ্যে নিজেকে তৈরি করা যায়। তো আমরা কিছু কোশ্চেন আপনাদের কাছ থেকে পেয়েছিলাম, এর আগে আমরা এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো কোশ্চেনগুলো একটু আমি আপনাদেরকে একটু আবার রিপিট করে বলি। এটা আমি গত শুক্রবার দিনও বলেছিলাম যে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে এটা কি শুধু তাদের জন্যই কিনা বিজনেস অ্যানালিস্টের জবটা। এটার আনসার হচ্ছে না, এটা আসলে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে নট নেসেসারি। তবে মোস্টলি হচ্ছে যে বিজনেস অ্যানালিস্ট বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তাদের জন্য এইটা মানে মোর সুইটেবল যদি বলি, যে এটা তাদের জন্য হচ্ছে একটা ইজি একটা অ্যাক্সেস, যে এই সেক্টরে জব নেওয়াটা। বিবিএ বা আর্টস ফ্যাকাল্টি যারা আছে তারা এটা ক্যারিয়ার পার্সিউ করতে পারবে কিনা, ইয়েস ডেফিনেটলি পারবে। ইজ বিজনেস অ্যানালিস্ট ইজ দ্য অনলি জব ইন ডেটা সায়েন্স? না, কারণ ডেটা সায়েন্সে আমাদের আরও অন্যান্য ধরনের জব টাইটেল বা জব টাইপ আছে। ডেটা অ্যানালিস্ট, তারপর ডেটা ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এর মধ্যে বিজনেস অ্যানালিস্ট হচ্ছে একটা। তারপর আবার একটা কোশ্চেন আমরা পাই যে যদি আমি বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্সের প্রসেস বা এটা কিভাবে কাজ করতে হয়, কিভাবে অ্যানালিসিস করতে হয়, এটা যদি আমি শিখি বা যদি আমি এই রিলেটেড জব করা শুরু করি, দেন 2-3 বছর পরে আমি ডিপ লার্নিং, মেশিন লার্নিং, এআইতে যেতে পারবো কিনা? আনসার হচ্ছে হ্যাঁ, যেতে পারবেন। আপনি যদি একটা সাইড যদি আপনি কাভার করেন, বিজনেস অ্যানালিটিক্সের টুলসগুলো সম্পর্কে জানেন, তখন দেখা যাবে যে এখান থেকে পরের স্টেপে যাওয়াটা ইজি হয়। পিপল ক্যান লার্ন ডেটা অ্যানালিটিক্স ইন 2 months, ইজ ইট পসিবল? আনসার হচ্ছে না, এটা আসলে পসিবল না। এটা মোটামুটি দেখা যায় যে এখানে আপনার 6-7 মাসের একটা সময় আপনাকে এখানে দিতে হবে। এটার পিছনে আপনার 6-7 মাস একটা পড়াশোনার সময় বলেন, এটার পিছনে এফোর্ট দেওয়ার কথা বলেন, তো এই জিনিসগুলো আপনাকে একটু দিতে হবে, তাহলে আপনি এই সেক্টরে জবে যাওয়ার জন্য মোটামুটি রেডি হবেন। আরও কিছু কোশ্চেন আমরা পাই, যেমন হচ্ছে যে A to Z শেখানো হবে এরকম কোনো কোর্স আছে কিনা? এটার আনসার হচ্ছে নো, কারণ বিজনেস অ্যানালিস্ট বা অন্য যে কোনো কোর্স যেটা আপনি বলেন না কেন, একদম A to Z ছোট থেকে বড়, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই কাভার করবে এরকম আসলে হয় না। কারণ দেখা যায় যে আপনার এই ধরনের জবগুলোর জন্য স্পেসিফিক কিছু টুলস, স্পেসিফিক কিছু সফটওয়্যার, এগুলো আপনাদেরকে শিখতে বলা হয় বা এগুলো শেখানো হয়। সব কিছু আসলে একবারে কাভার দেওয়া আসলে পসিবল না, বা এরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে হয়তো ইউনিভার্সিটি ডিগ্রি পর্যন্ত ছিল না, হয়তো সেক্ষেত্রে 2-3 বছর এরকম বড় কোর্স করে হতো সেটা কাভার দেওয়া যেত। বাট অনেস্টলি স্পিকিং ওইরকম 2-2.5 বছর ধরে লম্বা কোর্স আসলে কখনো হয় না। দেখা যায় আপনি দেশ বা দেশের বাইরে, ইভেন পাশের দেশ ইন্ডিয়াতে যদি দেখেন, এগুলোর ডিপ্লোমা কোর্স অফার করে, যেটার হাইয়েস্ট হচ্ছে 1 বছর, এর বেশি আসলে যায় না। আর যেগুলো আপনার ক্র্যাশ কোর্স টাইপের বা বুট ক্যাম্প টাইপের, বুট ক্যাম্পগুলো আপনার 6-7 মাস ধরে হয়, 5-6-7 মাস এরকম। ক্র্যাশ কোর্সগুলো যেগুলো আপনার কিছু স্পেসিফিক সফটওয়্যারকে ফোকাস করে ওই কোর্সগুলো ডিজাইন করা হয় এবং ওগুলো শেখানো হয়, এবং ইট উড টেক লাইক 1.5 to 2 months-এর মতন, যেটা আপনাকে শুধুমাত্র স্পেসিফিক একটা টুলসের উপরে এক্সপার্ট করতে হেল্প করবে বা ওইটুকু শেখাবে। বিজনেস অ্যানালিস্টে দেখা যায় যে একটা কোশ্চেন আসে যে এখানে আসলে সবকিছু কোডিং বেসড কিনা? আনসার হচ্ছে না, এখানে আসলে কোডিং বেসড না। কোডিংয়ের পোর্শন বলতে আমরা এসকিউএল এর কিছু আমাদের কোড লিখতে হয়, সেটার আবার সিনটেক্সটা একটু ডিফারেন্ট এবং খুবই
ইজি সিনট্যাক্স, এমন না যে লাইনের পর লাইন কোড লিখতে হয়, কয়েক লাইনের কোড লিখলেই সেটা এক্সিকিউট করে আপনি আপনার ডেটাগুলো থেকে সামারি, ফিল্টার অথবা অন্যান্য জিনিসগুলো বের করতে পারবেন। তো আরেকটা খুব কমন কোশ্চেন যেটা হয়তো আপনাদের মধ্যেও থাকতে পারে, যে বিজনেস অ্যানালিটিক্স এবং ডেটা অ্যানালিটিক্স এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি? তো পার্থক্যটা হচ্ছে এরকম যে নামের মধ্যে যদি আমি পার্থক্যটা খুঁজি, ডেটা অ্যানালিটিক্স বিজনেস অ্যানালিটিক্সের মধ্যে, এখানে বিজনেস অ্যানালিটিক্সটা নাম দিয়ে বোঝানো হচ্ছে যে এইটা আপনার বিজনেসের গ্রোথ, বিজনেসের অপারেশন, বিজনেস ম্যানেজমেন্ট, টিম সাজানো বা টিম দিয়ে কাজ করা, স্ট্র্যাটেজি সেট আপ করা, হায়ার ম্যানেজমেন্টের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করা এবং সেখান থেকে বিভিন্ন প্ল্যান করা, এই কাজগুলো একজন বিজনেস অ্যানালিস্ট করে থাকে। তো বিজনেস অ্যানালিস্টের কাজগুলো হয়েছে সে প্রেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্সগুলো বেশি ফোকাস করে, যে প্রেসক্রাইব করার কাজ, যে আমি হচ্ছে কি কি আমার প্রিভিয়াস ডেটাগুলো বলতেছে কি ধরনের প্রবলেম ছিল এবং সেখান থেকে আমি নেক্সট ডে আসলে কিভাবে আমার পরবর্তী বিজনেস প্ল্যানটা নিতে পারি, এই কাজগুলো আসলে বিজনেস অ্যানালিস্ট করে থাকে। এবং বিজনেস অ্যানালিস্ট মূলত আপনার হায়ার ম্যানেজমেন্টের সাথে সরাসরি ডিল করে বা সরাসরি কাজ করে। অন দ্য আদার হ্যান্ড, ডেটা অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিস্ট যারা, এরা মূলত হচ্ছে আপনার কোর লেভেলে আপনার আপনার হচ্ছে ডেটা অ্যানালাইসিসের কাজগুলো করে, যেটা এখানে আপনার অনেকটাই হচ্ছে কোডিং বেসড, কোডের পার্টটা একটু বেশি থাকে। এবং ডেটা অ্যানালিস্ট যারা থাকে তারা হচ্ছে টিম ওয়াইজ কাজ করে, কিন্তু ওই টিম একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট, একটা সুপারভাইজার আন্ডারে থাকে, তারা সরাসরি আপনার হায়ার ম্যানেজমেন্টের সাথে ওইভাবে ডিল করে না বা ওইভাবে তারা কমিউনিকেট করে না, তাদের সফট স্কিলটা একটু কম থাকে। তো কমিউনিকেশন, সফট স্কিল এই সকল ক্ষেত্রে বিজনেস অ্যানালিস্ট যারা আছে তাদের একটা লেভারেজ থাকে, যে তারা তাদের নলেজ, তাদের এই অ্যানালাইসিস রিপোর্ট, এই জিনিসগুলো সরাসরি বিজনেসের যারা ওনার তাদের সাথে তারা এগুলো নিয়ে ডিসকাস করতে পারে, তাদেরকে অ্যাডভাইস দিতে পারে। আর একটা কোশ্চেন আসে যে কেউ হয়তো বলল যে আমি শুধুমাত্র এক্সেল জানি বা আমি শুধুমাত্র পাওয়ার বিয়ে জানি, তার থেকে আমি জব পাবো কিনা? আনসার হচ্ছে নো। ওইভাবে আসলে বাংলাদেশের মার্কেটে একটা বা দুইটা স্কিলের উপরে জব পাওয়াটা যায় না, খুবই ডিফিকাল্ট, আনলেস যদি কোনো কোম্পানি শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজের জন্য লোক খুঁজে। বাট রিয়েলিটি হচ্ছে যে বাংলাদেশের কোম্পানিগুলো তারা আসলে চায় হচ্ছে ওই একের মধ্যে সব। আমরা যেমন ছোটোবেলায় পড়েছিলাম যে বিভিন্ন লেকচার সিরিজের গাইড বা পাঞ্জিরি গাইড, বিষয়টা হচ্ছে কাইন্ড অফ এরকম, যে ওরা চায় যে আমার এমন একজন ক্যান্ডিডেট লাগবে যে কিনা একই সাথে এক্সেল, পাওয়ার বিআই, লুকার, এসকিউএল, পাইথন, স্ট্যাটিস্টিক সব জানবে। তো যার কারণে হয় কি, যে এই ধরনের সেক্টরে আপনি যদি জব পেতে চান বা ক্যারিয়ার গড়তে চান, আপনাকে কম বেশি সব বিষয়ের উপরেই একটা মানে মোটামুটি একটা নলেজ আপনার রাখতে হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা অবশ্য আমাদের আসলে কোর্স রিলেটেড কোশ্চেন আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে যে আমাদের যেই লাইভ কোর্স, সেটা যখন আমরা রেকর্ড করি, লাইভ ক্লাসগুলো রেকর্ড করি, সেই ভিডিওগুলো প্রোভাইড করি, এটা কতদিন পর্যন্ত থাকে? তো ইউজুয়ালি আমরা এটা 2 বছর পর্যন্ত রাখি, 2-2.5 বছর রাখি। কারণ দেখা যায় যে আমাদের কোর্সের মডিউল প্রতি 3-4 মাস পর পর আমরা এটা আপডেট করি। তো দেখা যায় যে লেটস সে 2022-এ আমাদের বি অ্যানালিটিক্সের বুট ক্যাম্প আমরা শুরু করছি 2022-এর লাস্টের দিকে, এবং তখন থেকে এখন পর্যন্ত এটা চলছে। তো দেখা যায় ওই সময় যে কোর্স মডিউল আর এখন যদি আমরা 2026-এর কোর্স মডিউল দেখি, আকাশ পাতাল তফাৎ, মোটামুটি 70-80% চেঞ্জ। তো প্রতি 3-4 মাস পর পর আমরা 10-20% চেঞ্জ করি, আপডেট করি, এবং নতুন টুলস আসলে সেগুলোকে ইন্টিগ্রেট করার চেষ্টা করি। যেমন ফর এক্সাম্পল আমরা এখন গুগল অ্যানালিটিক্স, লুকার, তারপর এখানে গুগল অ্যাপ স্ক্রিপ্ট, তারপর অটোমেশন, এগুলো কিন্তু আমাদের শুরুর দিকে ছিল না, 2022-23-এর দিকে ছিল না। এটা আমরা ইনক্লুড করছি 2024-এর শেষে বা 25-এর শুরুর দিকে। এখন আমরা এই জিনিসগুলোর উপর ফোকাস করছি। তো দেখা যায় যে 2 বছর পরে এই সকল টেকনোলজিগুলো আবার আপডেট হয়, মানে রানিং টেকনোলজিগুলো অবসলেট হয়ে যায়, নতুন আরও কিছু এআই টুলস বা নতুন কোনো একটা সফটওয়্যার ভার্সন আছে, যেখানে আবার আবার ওইখানে আমাদের কাজ করতে হয় বা ওইখানে টুকটাক জিনিসগুলো নতুন করে শিখতে হয়। আর এআই রিলেটেড যে সকল টুলসগুলো আছে সেগুলো আমরা এখানের মধ্যে আস্তে আস্তে ইনক্লুড করা শুরু করি 2025 থেকে। 26-এ আমরা এগুলোর উপর আরও ভ্যাস্ট এবং আরও ইনডেপথে এক্সট্রা ক্লাস নিয়ে হচ্ছে সেগুলোকে কাভার করার চেষ্টা করি। 2-3টা ক্লাস থাকবে হচ্ছে বিভিন্ন এআই টুলসের উপর, যেটা আমাদের রেগুলার বেসিসে আমরা যে সকল যে টুলস বা সফটওয়্যারগুলো দেখি, তার সাথে এগুলো আপনি কিভাবে শিখবেন বা কিভাবে ইউটিলাইজ করবেন, ইউজ করবেন, সেগুলো আমরা হচ্ছে আমাদের নতুন কারিকুলামের মধ্যে অ্যাড করেছি।
আহ, এছাড়া আরও দু একটা কোশ্চেন থাকে, আমি কোশ্চেনগুলো আনসার আমি সামনেই আপনাদেরকে দিব। তো ইন দ্য মেন টাইম যারা রিসেন্টলি এখন জয়েন করেছেন এই মুহূর্তে, তারা হচ্ছে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে, যদি মনে করেন যে এখানে যে কোশ্চেনগুলো আমি আনসার দিয়েছি বা বলছি তার বাইরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন। কোশ্চেন আনসারগুলো দিয়ে আমি পরবর্তী সেশনটা যাব। কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা, ওকে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে একটু পরের কোশ্চেনগুলোতে চলে আসি, যে বর্তমানে জবের সিচুয়েশনগুলো আসলে কীরকম। তো যেটা আমি হচ্ছে গত শুক্রবার দিনে একটা সেশন হয়েছিল, তখন আমি দেখিয়েছিলাম। আপনি যদি বিডি জবসে যদি সার্চ করেন বিজনেস অ্যানালিস্ট বা শুধু অ্যানালিস্ট লিখে আপনি অনেকগুলো জব পাবেন। তো গত শুক্রবার দিন মনে হয় আমরা স্ক্রিন আপনাদেরকে সরাসরি শেয়ার করেছিলাম 38টার মতো জব। আর ওইদিকে লিঙ্কডইনে যখন আমরা সার্চ করেছিলাম তখন এখানে 99+ দেখাচ্ছিল আর কি। তো প্রতি মাসে এরকম নতুন নতুন জবগুলো তৈরি হচ্ছে, স্পেশালি বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট এই ধরনের সেক্টরের জন্য। সেকেন্ড একটা কোশ্চেন আসে যে যে আমি হয়তো এই সেক্টরে যেতে চাচ্ছি, আমি শিখতে চাচ্ছি, বাট আমি আসলে ঠিক শিওর না যে এই সেক্টর আসলে জবের নেচার কীরকম হবে বা জবের এনভায়রনমেন্ট কীরকম হবে বা এটার স্যালারি স্ট্রাকচারটা কীরকম হবে। তো আবার অনেকে এই কোশ্চেনটা করে যে আমি তো আসলে অমুক জায়গা থেকে আসছি, কিন্তু আমার জন্য বিজনেস অ্যানালিস্ট হওয়াটা আসলে সুইটেবল হবে কিনা, বা আমি দিকে ক্যারিয়ার ট্র্যাক যদি আমি সুইচ করতে চাই বা যদি নতুনভাবে যদি শুরু করতে চাই তাহলে এটা আমি পারবো কিনা বা আমাকে দিয়ে হবে কিনা। তো এই দুটো খুব কমন কোশ্চেন আসে, আমি একটু এই দুইটা আলাদাভাবে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। কারা বিজনেস অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারবে? সো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের জব বিজনেস অ্যানালিস্ট। ওকে, তো এখানে ফার্স্টে হচ্ছে যারা বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তাদের জন্য ডিরেক্ট সুবিধা হচ্ছে তারা সরাসরি বিজনেস অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারবে। যদি না হয়ে থাকেন তাহলে আপনি যদি ধরেন লেটস সে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, তো যদি আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার যদি এমবিএ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আসতে পারবেন। অথবা যদি আপনি আর্টস বা হচ্ছে আপনার সোশ্যাল স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তারাও আপনি এখানের মধ্যে এই সেক্টরে আসতে পারবেন। এছাড়া পিওর সায়েন্স থেকে যারা আসছেন, যদি আপনাদের জব এক্সপিরিয়েন্স থাকে বিজনেস সেক্টরে, তখন আপনার জন্য বিজনেস অ্যানালিস্ট হিসেবে এইদিকে সুইচ করাটা ইজি হবে। তো বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট হচ্ছে ওই যে একটু আগে বললাম যে এইটা ডেটা সায়েন্সের যতগুলো জব সেক্টর আছে তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট, এবং টাইমও কম লাগে, শেখাটাও ইজি, সহজে শেখা যায়, যেহেতু এখানে কোডিংয়ের খুব একটা ঝামেলা নাই, সবই হচ্ছে আপনার কাইন্ড অফ সফটওয়্যার বেসড, এবং সফটওয়্যারের কাজগুলো দেখা যায় 1-2 সপ্তাহে একটু ঘাটাঘাটি করলে শেখা যায়। যে জিনিসটা আসলে দরকার হয় যে বিভিন্ন প্রবলেম সলভিংগুলো যদি আমরা ওই সফটওয়্যার দিয়ে শিখতে পারি বা ওটার উপর যদি আমরা বিভিন্ন অ্যানালাইসিস এবং এটার রিপোর্টিং যদি আমরা বুঝতে পারি যে কীভাবে এটা সাজাতে হয় বা কীভাবে একটা প্রবলেম সলভ করতে হয়, অথবা এখান থেকে অ্যাকচুয়ালি আমি একটা ডিসিশনে যেতে পারি কিনা, এই জিনিসগুলো যদি একটা কনসেপচুয়াল নলেজ থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য বিজনেস অ্যানালিস্ট এই রোডম্যাপ অনুযায়ী তার জন্য এই ধরনের জবে ল্যান্ড করা ইজি। আর আরেকটা কোশ্চেন আসে যে বাকি অন্যান্য অনেকে আছে যে আমি তো অমুক জায়গা থেকে আসি, তো অমুক জায়গা থেকে আসছি, যেটা একটু আগে বলছিলাম। যে তো এখানে এটার জন্য একটা ক্যারিয়ার ট্র্যাকের একটা চার্ট এখানে দেখতে পাচ্ছেন। এই চার্টে যদি আপনি প্রথম কলাম দেখেন, এই কলামে প্রত্যেকটা রো বরাবর বিভিন্ন ক্যারিয়ারের আমি এখানে নাম দিয়ে রাখছি, যেমন সিএসসি, অ্যানি ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, পিওর সায়েন্স, হেলথ কেয়ার, পাবলিক হেলথ, মেডিকেল সেক্টর, স্ট্যাটিস্টিক্স, সোশ্যাল স্টাডিজ, এগ্রিকালচার, টেক্সটাইল, অনেক কিছু আছে। সো সবার জন্যই যদি বলি যে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট হচ্ছে এই সেক্টর যাওয়াটা ইজি। বাট যদি আপনি চান যে ডেটা ইঞ্জিনিয়ার হতে চান তাহলে সেক্ষেত্রে আবার সবার জন্য সেম না, কারো কারোর জন্য একটু কষ্টকর হতে পারে। তো ইয়েলোটা মনে হচ্ছে আপনার একটু হালকা ডিফিকাল্টি লেভেল। তো কাদের জন্য? যারা পিওর সায়েন্স, যারা মেডিকেল সেক্টর থেকে আসছে, অথবা যারা আর্টস অথবা সোশ্যাল স্টাডিজ থেকে আসছে, তাদের জন্য ডেটা ইঞ্জিনিয়ারটা এই সেক্টর একটু কঠিন। বাট সিএসসি, ইঞ্জিনিয়ারিং অথবা বিবিএ, স্ট্যাটিস্টিক্স থেকে আসলে তাদের জন্য এটা কোনো প্রবলেম না। মেশিন লার্নিং বা ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য একটু রেড ফ্ল্যাগ আছে, যে যারা কিনা আপনার মেডিকেল সেক্টর থেকে আসছেন তাদের জন্য আসলে এটা সুইটেবল হবে না,
অথবা যারা আর্টস বা সোশ্যাল স্টাডিজ থেকে এসেছে তাদের জন্য মেশিন লার্নিং বা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট অথবা এআই, এইসব জায়গাগুলো আসলে একটু ব্লক হয়ে যায়। এই জায়গাগুলোতে আপনার জন্য যাওয়াটা একটু ডিফিকাল্ট, বেশ কষ্ট হবে আর কি, অন্যদের থেকে ডাবল ট্রিপল পরিশ্রম করতে হবে। আর আপনি যদি পরিশ্রম এই জিনিসটা জেনে বুঝে যদি আগান, দ্যাট দেন ইটস ফাইন। বাট অনেস্টলি যদি আপনি হচ্ছে ডিফিকাল্টি লেভেলের কথা চিন্তা করেন, তাহলে ডেটা সায়েন্টিস্ট এআই ইঞ্জিনিয়ার হওয়াটা বা এই সেক্টরে যাওয়াটা টু মাচ ডিফিকাল্ট। এবং এইটা কারাই শুধুমাত্র ক্র্যাক করতে পারে, সিএসসি অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড অথবা স্ট্যাটস ব্যাকগ্রাউন্ড থেকে যদি আসে, তাহলে তাদের জন্য ক্র্যাক করাটা একটু ইজি হয় আর কি। আর এছাড়া অন্যান্য ক্ষেত্রে আপনি ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট যে কোনো জায়গাতে দুটো যে কোনোটাতে আপনি চাইলে সুইচ করতে পারেন। এইটা হচ্ছে এই স্লাইডটার পরে আমরা আরেকটা স্লাইড একটু দেখি যে স্যালারি স্ট্রাকচার। তো স্যালারি স্ট্রাকচারের বিষয়টা এটা হচ্ছে মোটামুটি আমরা যে ধরনের ডেটাগুলো আমাদের হাতে আছে প্রিভিয়াস লাস্ট 4-5 বছরের ডেটাগুলোকে অ্যানালাইসিস করে আমরা একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। নট এক্স্যাক্টলি যে এটা এমন হইতেই হবে, বাট মোটামুটি আপনার 60-70% ক্ষেত্রে এটা ট্রু। তো এখানে আসলে আমি ফার্স্ট যে কলামটা সেটা হচ্ছে জবের পজিশন, আর তারপর হচ্ছে আমি তিনটা টাইপের হচ্ছে বা তিনটা এরিয়া বা ডোমেন আমি এখানের মধ্যে চুজ করেছি। একটা হচ্ছে লোকাল কোম্পানি, দেশীয় কোম্পানিগুলো, যেগুলো হচ্ছে আপনার এমএনসি মাল্টিনেশনাল কোম্পানি, যেটা আপনার দেশে অপারেট হচ্ছে। আর আর যদি আপনি রিমোটলি জব করতে চান, ফ্রিল্যান্সিং অথবা অন্য কান্ট্রিতে রিমোট জব বলতে আপনি বাংলাদেশে বসে বাইরের কান্ট্রিগুলোতে আপনি জব করতেছেন, বাইরের কান্ট্রির কোনো কোম্পানিতে জব করছেন, সেক্ষেত্রে ওটা বলছি রিমোট জব। কিন্তু আপনি যদি মনে করেন ওই কান্ট্রিতে চলেই যান, যেমন বাংলাদেশ থেকে ইউকে অথবা জার্মানি বা এই ধরনের কান্ট্রিতে আপনি জব পেয়ে চলে গেছেন, তখন সেক্ষেত্রে ওটা কিন্তু রিমোট জব হিসেবে কাউন্ট হয় না। তো এখানে পজিশন হিসেবে আমি কয়েকটা পজিশন একটু ব্রেকডাউন করে দিয়েছি, যে এন্ট্রি লেভেল 0 থেকে 6 মান্থস, জুনিয়র 1 বছর বা তার 1 বছরের নিচে, মিড লেভেল হলে 1 থেকে 2 বছর যদি আপনার এই সেক্টরে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, আপার হচ্ছে 2 থেকে 3 বছর, এক্সিকিউটিভ লেভেলে হচ্ছে 4 থেকে 5 বছর, আর তা 5 বছরের উপর থেকে 7 হচ্ছে সিনিয়র পজিশনে। তো লোকাল কোম্পানিগুলো ওরা শুরু করা হচ্ছে 20 থেকে 25 হাজার টাকা দিয়ে, অ্যান্ড দেন 1-2 বছর পরে সেটা 35, 40, 50, বা 3 বছর আপার মিডে গেলে 60, 70, 3 বছর 2.5 বছর পরে আপনার স্যালারি স্ট্রাকচার হয়ে যাবে 60, 70-র মতো। 4-5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে অনায়াসেই এই সেক্টরে 1 থেকে 1.5 লাখ বা 1.5 লাখের কাছাকাছি ইনকাম করা সম্ভব। আর যদি আপনি সিনিয়র লেভেলে চলে যান, যেমন আমার পরিচিত এরকম 2 জন আছেন, তারা মোটামুটি তাদের এক্সপিরিয়েন্স আপনার এই সেক্টরে 5-6-7 বছর, তাদের স্যালারি মোটামুটি 1.5-2 লাখ টাকার কাছাকাছি লোকাল জবের ক্ষেত্রে আর কি, লোকাল কোম্পানির ক্ষেত্রে যদি বলি। যদি এমএনসি বলি সেক্ষেত্রে আর কি লোকাল থেকে অন অ্যান অ্যাভারেজ আপনার 10 থেকে 20% ইনক্রিজ হবে, মানে 20 থেকে 25 হয়ে যাবে 30 থেকে 35, 30 থেকে 35 হবে 40 থেকে 45। এইভাবে যদি আপনি একটু অ্যাড করেন তাহলে আপনার দেখা যাবে যে 4-5 বছর হলে সেক্ষেত্রে 2.5 বা 3 লাখ টাকার মতো স্যালারি থাকে। রিমোট জবে হচ্ছে স্যালারি স্ট্রাকচারটা একটু কম, বাট রিমোট জবে আসলে সাধারণত মানে যারা শুরু করতে চায় তাদের জন্য আসলে একটু কম দিয়ে শুরু হয়, 10-12, 8-10 দিয়ে শুরু হয়। কারণ রিমোট জবে আসলে আপনাকে ফুল কোম্পানির এক্সেস বা কোম্পানির ফুল রেসপন্সিবিলিটি ওইভাবেই দিবে না, আপনাকে একটা ছোট টিমের সাথে কাজ করতে হবে এবং আপনি ক্রমাগত আস্তে আস্তে শিখবেন, ওভার দ্য টাইম শিখবেন। ওখান থেকে আপনার এক্সপিরিয়েন্সটা যখন গ্যাদার হবে তখন ধীরে ধীরে এটা 20 থেকে 30, 30 থেকে 50 পারে। তো দেখা যায় যে আপনার এই রেশিওতে বা এই রেঞ্জে 3-4 বছর হয়ে গেলে তখন রিমোট জব আসলে করার প্রয়োজন পড়ে না, তখন চলে যায় ওই কান্ট্রিতে, হয়তো সরাসরি চলে যায় জব, মানে হচ্ছে আপনার মাইগ্রেশন করে, যে বাংলাদেশ থেকে সরাসরি ওই একটা কোম্পানিতে হয়তো এরকম 1-2-3 বছর ধরে আছে, তখন ওরাই যখন আপনার পারফরমেন্স যখন ভালো থাকবে তখন ওরা আপনাকে ডেকে নেবে যে ঠিক আছে তুমি আমাদের এখানে এসেই সরাসরি হচ্ছে অনসাইটে জব করো। তো আমাদের আসলে মেইনলি ফোকাসটা থাকে যে লোকাল এবং এমএনসির যেই জব, যে স্যালারি স্ট্রাকচার, এই স্ট্রাকচারের উপরে। তো যদি আপনি একদম শুরুর দিকে যদি শুরু করতে চান তাহলে আপনাকে এটা ধরেই নিতে হবে যে এন্ট্রি লেভেলে আপনি 20, 25, 30-এর বেশি আসলে পাবেন না বাংলাদেশের পার্সপেক্টিভে। আর যদি আপনি মনে করেন যে লেটস সে যে আপনি ব্যাংকে আছেন অথবা কোনো ফাইন্যান্সিয়াল কর্পোরেশন বা কোনো একটা ধরেন আইটি ফার্ম রিলেটেড কোনো একটা জব করতেছেন, অথবা টেলিকমে আছেন, বা সার্ভিস ইন্ডাস্ট্রিগুলোতে আছেন, 2-3 বছর 4 বছর ধরে কাজ করতেছেন, তখন আপনার যেই জবের
যে রানিং যে জবটা করছেন ওটার যে এক্সপিরিয়েন্স, ওটার সাথে যদি আপনি এই স্কিলটা যদি আপনি অ্যাড করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওই জুনিয়র বা এন্ট্রি লেভেলে আর যখন যাওয়ার প্রয়োজন পড়ে না, তখন আপনি সরাসরি মিড লেভেল বা আপার মিড লেভেলের পজিশনে যেতে পারবেন। তখন এটা যাওয়াটা ইজি হয়, বিকজ আপনার অলরেডি এই সেক্টরে বা বিজনেস রিলেটেড জবগুলোতে আপনি অলরেডি 2-3 বছর 4 বছর কাটিয়েছেন। তো সেক্ষেত্রে আপনাকে তখন নতুন করে 20-25 হাজার টাকা দিয়ে শুরু করতে হয় না, তখন আপনি ওই মিড লেভেলেই 40-50 দিয়ে আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, হয়তো এমন হতে পারে যে লেটসে আপনি এখন ব্যাংকে জব করতেছেন, আপনি এখানে ব্যাংকে 50K পাচ্ছেন, কিন্তু আপনার 2-3 বছর এক্সপিরিয়েন্স আছে, হয়তো আপনি 50 না হলেও 40-35 দিয়ে আপনি শুরু করতে পারবেন। ওইটার মতো সিমিলার আপনি হয়তো হবে না, 50 মতোই হয়তো হবে না। তো এটা ছিল একটা মোটামুটি একটা ওভারঅল আইডিয়া যে বাংলাদেশ অথবা আপনি যদি দেশের বাইরে অথবা এমএনসিগুলোতে মূলত স্যালারি স্ট্রাকচারগুলো আসলে কীরকম হয়। দেন আমরা একটু সামনের ইয়েতে আসি, এগুলো হচ্ছে কিছু প্রেজেন্ট ডিমান্ড। এগুলো আমরা জাস্ট লাস্ট 2-3 মাস আগের কিছু ডেটা এখানে দিয়ে রাখছি, যে এখানে আপনি দেখবেন যে ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, এআই, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এগুলো হচ্ছে মানে ওই পার্টিকুলার মাসে, খুব সম্ভবত নভেম্বর বা ডিসেম্বর মাসে আপডেট করা হয়নি। আর নতুন কিছু জব যেগুলো আছে সেগুলো আমরা আবার পোস্ট করবো আমাদের পেজে। স্লাইডটা ওইখানে এইভাবে রয়ে গেছে। 3 নাম্বার যেটা হচ্ছে আমরা আমাদের মেইন আলোচনা যেটা, যে স্কিল সেট এবং রোড ম্যাপটা আসলে কীরকম হওয়া উচিত। এতক্ষণ না হয় আমরা বুঝলাম যে জব সেক্টর বাংলাদেশে কীরকম, অথবা এটার স্যালারি স্ট্রাকচার কীরকম, বা এখানে আসলে কী ধরনের কাজ করতে হয়, কিন্তু এখন যদি আমরা মানে বোঝার চেষ্টা করি, যদি আমাদের কোশ্চেনটা এরকম হয় যে আমরা তো সবই বুঝলাম, কিন্তু এখন আমাকে কোত্থেকে শুরু করতে হবে, বা আমি কি কি দিয়ে শুরু করব, বা আমি হচ্ছে কী ধরনের রিসোর্স নিয়ে আমি শুরু করতে পারি। তো এখন যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে এই বিষয়গুলোর উপর বেস করি। স্কিল সেটগুলো কী কী, কোত্থেকে শুরু করব, এবং রোড ম্যাপটা কী, কতদিন আমার সময় লাগতে পারে। তো এখানে আপনার কতদিন সময় লাগতে পারে এইটার বিষয়ে একটু দ্বিমত আছে। দ্বিমতটা হচ্ছে এরকম যে সবার হয়তো আপনার লার্নিং রেট হয়তো সেম না, কেউ হয়তো খুব দ্রুত ক্যাচ করতে পারেন, বুঝতে পারেন, কারো হয়তো একটু সময় লাগে। সো সেক্ষেত্রে দেখা যায় যে যদি একটা মানে ফাস্ট লার্নার তার যদি 4 মাস লাগে, তাহলে অ্যাভারেজ লার্নার হয়তো 6 মাস 7 মাস লাগতে পারে, এরকম একটা অ্যাভারেজ আপনি ধরে নিতে পারেন। তো আমরা ফার্স্টেই যেটা শুরু করি সেটা হচ্ছে এক্সেল দিয়ে। এক্সেলের কাজ আমরা সবাই কম বেশি আমাদের জব সেক্টরে করে থাকি, অফিসে করে থাকি। ইভেন আমরা আন্ডারগ্রেড লেভেলেও প্রতিনিয়ত দেখা যায় এক্সেলের টুকটাক মিন, মিডিয়ান, অ্যাভারেজ অথবা বিভিন্ন সামারি আমরা বের করি। তো এক্সেলে এই বেসিক কাজগুলোর পাশাপাশি আমাদেরকে আরও যে জিনিসগুলো মূলত শিখতে হয়, যেমন একটু অ্যাডভান্স লেভেলের কিছু ফাংশন, আপনার ভি লুকআপ, ইফ, কাউন্ট ইফ, সাম ইফ, বা আপনার অ্যারের কাজ, টেক্সট, ডেট ফাংশন, পিভট টেবিল, পিভট চার্ট, ডেটা ভিজুয়ালাইজ করার জন্য বিভিন্ন চার্ট, কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর ডেটা ক্লিনিং করার জন্য টেক্সট টু কলামস ডুপ্লিকেটগুলো রিমুভ করা বা ডেটা ভ্যালিডেশন করা, পাওয়ার কুইরি, বিভিন্ন ডেটাগুলোকে নিয়ে ট্রান্সফর্ম করা, পাওয়ার পিভট এবং বিভিন্ন ড্যাক্সের ফর্মুলা এক্সেলের মধ্যে অ্যাপ্লাই করা যায়, পাওয়ার বিওতে অ্যাপ্লাই করা যায়। এছাড়া বিভিন্ন কম্বো চার্ট, ডায়নামিক চার্ট, ম্যাক্রো, ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলো একটু অ্যাডভান্স লেভেলের। তো যদি আপনি এই সেক্টরে একটু কাজ করতে চান, তাহলে এই বিষয়গুলো একটু শিখতে হয়। এখন এই টুলস অ্যান্ড ফিচারগুলো শিখলে আপনার মূলত কী ধরনের স্কিল আপনার নিজের মধ্যে আসবে বা তৈরি হবে। ডেটা অ্যানালাইসিসের ইন্টারপ্রিটেশন করার স্কিল, ডেটা মডেলিং বা ডেটা ভিজুয়ালাইজেশন, রিপোর্টিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং, তারপর ডেটাবেস নলেজ, অটোমেশন, এই স্কিলগুলো আপনার তখন আস্তে আস্তে আসবে। তো এর সাথে আমরা আরেকটু জিনিস যদি অ্যাড করি, যে একটু ইন ডেপথে যদি একটু আপনাদেরকে বলি যে কোন কোন বিষয়গুলো আমার শেখা উচিত। সো এখানে একটা লম্বা লিস্ট আছে, লিস্টটা আসলে আরও বড়, বাট আমি আসলে মূল বিষয়গুলো এখানে মধ্যে দিয়ে রাখছি যেগুলো না শিখলেই নয়। ফরম্যাটিং করা, তারপর কন্ডিশনাল ফরম্যাটিং, এই বিষয়গুলো কি, যে আমার কাছে যে ডেটা আছে সেই ডেটাগুলো আমি নির্দিষ্ট একটা রেঞ্জ বা একটা ভ্যালুর উপর কন্ডিশনে অ্যাপ্লাই করে শুধুমাত্র ওই অংশটুকুকে সামারাইজ করতে যাচ্ছি, অথবা সেখান থেকে সাবসেট তৈরি করতে যাচ্ছি, বা ধরেন আপনার ফিল্টার করতে চাচ্ছি, যে আমি বিভিন্ন রিজিয়ন আছে এখান থেকে কিছু স্পেসিফিক রিজিয়নের ডেটাগুলোকে আলাদা করতে চাচ্ছি, মেল বা ফিমেল থেকে শুধুমাত্র মেলকে আলাদা করতে চাচ্ছি, অথবা হইতে পারে যে আপনার কোনো একটা এজ রেঞ্জ আছে সেটার উপর বেস করে আমি সামারাইজ করতে যাচ্ছি। তো এই সকল ক্ষেত্রে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে থাকি। এছাড়া আপনার সাম, অ্যাভারেজ,
তারপর টেক্সট ফাংশন, সর্টিং, ফিল্টারিং, বিভিন্ন টেবিল তৈরি করা, পিভট টেবিল তৈরি করা, চার্ট, গ্রাফ, ডেটা ভিজুয়ালাইজেশন করা, ভিলুকআপ, ইন্ডেক্স ম্যাচ দিয়ে আপনার ডেটাগুলোকে লুকআপ করে বের করে নিয়ে আসা, মানে শর্ট করে হচ্ছে সর্টিং করে বের করে নিয়ে আসা। তা আপনার কাছে ধরেন মাল্টিপল শিট আছে এক্সেলে, একটা শিট থেকে আরেকটা শিট আপনি কিভাবে কানেক্ট করবেন? তার মানে হচ্ছে আপনার একটা শিটে যে ডেটাগুলো আছে সেখান থেকে আরেকটা শিটে ডেটাগুলো কিভাবে কানেক্ট করবেন, এবং একটা চেঞ্জ করা হওয়ার পাশাপাশি এখানে আরেকটা সহজে চেঞ্জ হয়ে যাবে, কিভাবে হবে? তো এই কানেক্টিভিটি করা বা এখান থেকে মানে হচ্ছে সামারিগুলোকে বের করা এবং অন্যান্য ফিল্টারের কাজগুলো করার ক্ষেত্রে ভি লুকআপ, এক্স লুকআপগুলো ইউজ করি আমরা। দেন আপনার আসে হচ্ছে পিভট টেবিল, ডেটা ভ্যালিডেশন, পাওয়ার কুয়েরি, ডাইনামিক অ্যারে ফর্মুলা, স্পিল ফাংশন। তো এগুলোর মাধ্যমে আমরা ডেটাগুলোকে সেপারেট করা বা ফরম্যাটিং করা, অথবা সেখান থেকে আমাদের ডেটাগুলোকে থেকে আমরা বিভিন্ন ধরনের ফিল্টার করে বা সামারি বের করে ওখান থেকে একটা আইডিয়া বের করা যায় আসলে আমাদের ডেটার মধ্যে ঘটনা কি ঘটতেছে, অথবা বিভিন্ন কলামের মধ্যে রিলেশনশিপ তৈরি করা, কোনটা থেকে কোনটা বড়, বা কোথায় গেলে বা কোন জিনিসটা সার্চ করলে আমি অমুক জিনিসটা পাবো। এরকম কিছু কমপ্লেক্স আপনার ইকুয়েশনগুলো সলভ করার ক্ষেত্রে আমরা এই ধরনের কিছু পাওয়ার কুয়েরি বা ডাইনামিক অ্যারে ফর্মুলাগুলো ইউজ করে থাকি, যে একটা অ্যারের কলামের চেঞ্জ করলে আরেকটা শিটের তিনটা কলাম বা দুইটা কলামের ভ্যালুগুলো হচ্ছে ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো আমরা আসলে শুধু এক্সেল দিয়ে না, এক্সেলের সাথে গুগল শিটটাও দরকার হয়, দুইটা কম্বাইন্ডলি আমাদের কাজগুলো করতে হয়। বিভিন্ন হোয়াট ইফ অ্যানালাইসিস, বিভিন্ন সলভার ফাংশন থাকে, বিভিন্ন সিনারিওগুলো অ্যানালাইসিস করতে হয়, বিভিন্ন ড্যাশবোর্ড তৈরি করতে হয়, ফর্ম কন্ট্রোল করতে হয়। তো আমাদের মূলত এক্সেল এবং গুগল শিটে এই বিষয়গুলোর উপর ফোকাস করে শিখতে হয় বা শেখা উচিত। আমাদের কোর্সেও আমরা এই জিনিসগুলো আসলে মূলত ফোকাস দিয়ে শেখাই। দেন এছাড়া হচ্ছে লুকার। কিন্তু লুকার হচ্ছে আপনার পাওয়ার বিআই এর হচ্ছে আরেকটা অল্টারনেটিভ। এটা গুগলের একটা প্রোডাক্ট। পাওয়ার বিআই যেমন মাইক্রোসফটের প্রোডাক্ট, লুকার হচ্ছে গুগলের প্রোডাক্ট। সো এক্ষেত্রে আমরা গুগল লুকার এবং এটার সাথে অ্যানালিটিক্সগুলোকে আমরা মার্চ করে পুরো আপনার ডেটাটা থেকে আলটিমেট একটা অ্যাডভান্স লেভেলের একটা অ্যানালাইসিস আমরা করতে পারি। সো বিভিন্ন ডেটা রিসোর্সগুলোকে কানেক্ট করা, সেগুলো থেকে বিভিন্ন ধরনের এক্সপ্লোর করা, বিভিন্ন মেজারমেন্টগুলো বের করা, জয়েন করা, ডেটা মডেলিং করা, অটোমেটিক শিডিউলিং, অ্যালার্ট রেডি করা, ডেটা ভিজুয়ালাইজেশন, টাইলস, ডিরাইভড বিভিন্ন টেবিল তৈরি করা, বা এপিআই বা এআই পাওয়ার্ড ইনসাইটগুলো এখানের মধ্যে তৈরি করে নিয়ে আসা, বা এপিআই কানেক্ট করা। এপিআই কানেক্ট করা বলতে কি বোঝায়, যে এইটা এপিআই হচ্ছে যে একটা সফটওয়্যারের সাথে কোনো একটা কি তৈরি করা থাকে যেটা আমি আরেকটা সফটওয়্যার বা আরেকটা টুলসের সাথে কানেক্ট করতে পারি। তো দেখা যায় যে আমার সাথে কাছে হয়তো এক্সেল আছে বা গুগল শিট আছে, এটার সাথে আমি লুকারকে কানেক্ট করতে যাচ্ছি। আমার এক্সেল শিট যেহেতু সার্ভারে আছে, এই সার্ভারের ডেটাটা যখন আমি এখানে ইনপুট দিব বা সার্ভারের ডেটা যখন আমার ক্রমান্বয়ে প্রতিনিয়ত ডেটা ঢুকবে, তখন লুকারের ড্যাশবোর্ডে অটোমেটিক্যালি আমাকে লুকারে আলাদাভাবে কাজ করতে হবে না, মানে প্রতিদিনের জন্য আবার নতুন করে ড্যাশবোর্ড তৈরি করতে হবে না। আমি একটা ড্যাশবোর্ডের ফরম্যাট যখন তৈরি করব, যে এরকম বিভিন্ন ড্যাশবোর্ডের আমার ফরম্যাট রেডি করা আছে, এবং আমি মূল যেই ডেটা সোর্স আছে সেখান থেকে যদি কানেক্ট করে দিই, ওই সোর্সে যখনই ডেটা চেঞ্জ হবে সাথে সাথে ড্যাশবোর্ডও চেঞ্জ হয়ে যাবে। তো দেখা যাবে যে আমি যদি একবার এটা অটোমেশনে কাজ করে দিই, আমার আর এখানে হাত দেওয়া লাগবে না। দেখা যায় যে সপ্তাহ শেষে অটোমেটিক রিপোর্ট জেনারেট হয়ে যাবে। এটা সরাসরি আপনি আপনার অফিসের বসকে বা সিনিয়রকে সরাসরি এটাকে একটা ফরম্যাটে, পিডিএফ ফরম্যাট বা পিপিটি ফরম্যাটে পাঠাতে পারবেন। এটার জন্য ম্যানুয়ালি কাজ করার দরকার হয় না। তো এই যে কাজ করা দরকার হচ্ছে না, আমার কাজটা সহজ হয়ে যাচ্ছে, এটার জন্য আমরা এপিআই এবং কিছু এআই পাওয়ার্ড কিছু টুলস বা হচ্ছে প্লাগইনসগুলো ইউজ করে থাকি। তো ওইগুলো হচ্ছে আমরা কোর্সের মাধ্যমে দেখাই, শেখাই, এবং রিয়েল টাইম ভাবে অ্যাকুইজিশন করা ডেটাগুলো থেকে রিয়েল টাইম ড্যাশবোর্ডগুলো তৈরি হয় এখান থেকে। তারপর অডিয়েন্স সেগমেন্টেশন, ফিল্টার, আমার কাস্টমার আমার প্রোডাক্ট ঠিকভাবে নিচ্ছে কিনা, বা কারা কারা নিচ্ছে, কোন এলাকার মানুষ নিচ্ছে, কোন এজ রেঞ্জের মানুষ নিচ্ছে, বা তাদের আসলে ডিমান্ড ফুলফিল হচ্ছে কিনা, কোনো জায়গায় শর্ট পড়ছে কিনা, কোন জায়গায় হচ্ছে কোনো প্রোডাক্ট মানে মানুষ খুঁজতেছে বাট পাচ্ছে না, আর ওই জায়গায় অ্যাভেলেবেল অনেক বেশি হয়ে গেছে, মানে ইনভেন্টরি অ্যানালাইসিসটা যেটা আমরা বলি। তো এটার সাথে আপনার অডিয়েন্স সেগমেন্টেশন, কাস্টমার ডেটা, তারপর বিভিন্ন প্রোডাক্টের ডেটা, অনেক কিছু এখানে কানেক্ট করা যায়। অ্যানোমালি ডিটেকশন করা, বিভিন্ন অ্যালার্ট, ইমেল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট সেট করা, কাস্টম ডাইমেনশন ম্যাট্রিকগুলো সেট করা, এরকম
আপনার গুগল অ্যানালিটিক্সের অনেক ধরনের কাজ আছে, যেটা দিয়ে সরাসরি আমরা ওই এক্সেল এবং গুগল শিটের সাথে লুকার এবং গুগল অ্যানালিটিক্সে কানেক্ট করতে পারি। মানে টোটাল কাজটাই হচ্ছে আপনার ম্যাক্রো এবং ভিবিএ দিয়ে করতে হয়। তো এই ধরনের অ্যাডভান্স জিনিসগুলো হচ্ছে আমরা মানে আমাদের কোর্সের প্রথম 2 মাস হচ্ছে আপনাকে এই এক্সেল সম্পর্কে যতটুকু পারা যায় বস বানানোর চেষ্টা করি আমরা। এই জিনিসগুলো যখন শেষ হয় তখন আমাদের পরবর্তীতে এই যে এরকম কিছু ড্যাশবোর্ড আসে, তারপর আসে আমাদের পাওয়ার বিআই। তো পাওয়ার বিআই ডেটাগুলো থেকে বিভিন্ন কুইরি করা, ট্রান্সফর্ম করা বা ক্লিনিং করা, ডেটা শেপ দেওয়া, ডেটা মডেলিং করা, বিভিন্ন টেবিলের মধ্যে কানেকশন তৈরি করা, রিলেশনশিপ তৈরি করা, তারপর এটাকে ভিজুয়ালাইজেশন করা, চার্ট, ম্যাপ, টেবিল, স্লাইসারগুলোকে অ্যাড করা, পাওয়ার বিআই সার্ভিসের মাধ্যমে আপনার ডেটা বা রিপোর্টটাকে পাবলিশ করা, শেয়ার করা, কোলাবরেট করা, এগুলো আমরা পাওয়ার বিআই দিয়ে করে থাকি। তো এখানে আপনি দেখবেন যে কিছু এখানে ডাইনামিক ভিজুয়ালাইজেশন আছে। তো আপনি যদি ধরেন একটা জায়গাতে, সাপোজ এই জায়গায় যদি আপনি চেঞ্জ করেন, সাথে সাথে এই গ্রাফ, এই লাইন চার্ট, তারপর এইটা প্যারেটো চার্ট, এই টেবিল আপডেট হয়ে যাবে। তো এই ডাইনামিক ড্যাশবোর্ডের সুবিধা হচ্ছে যে যখন আপনার পুরো ডেটাটা এক জায়গায় থাকবে, কিন্তু এই ডেটা থেকে আপনি শুধুমাত্র একটা সার্টিন মান্থ অথবা একটা সার্টিন এরিয়া অথবা সার্টিন একটা ইয়ার ধরে আপনি এটাকে সামারাইজ করে বলতে পারবেন। তো এইটা যে ডেটা দেখতে পাচ্ছেন বা যে গ্রাফ দেখতে, এটা আমাদের স্টুডেন্টেরই করা। আমাদের স্টুডেন্ট হচ্ছে এই গ্রাফটা তৈরি করছে, আমাদের ফেসবুকে পেজে ওটা পোস্ট করা আছে গ্রুপে। তারপর এই যে চার্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মুভি ডেটাবেস, সেখান থেকে অ্যানালাইসিস করা, জিওগ্রাফি বেসড হচ্ছে অ্যানালাইসিস। এগুলো আমাদের স্টুডেন্টেরই করা। আমাদের ওরা স্টুডেন্টরা এখান থেকে বিভিন্ন প্রজেক্ট তাদেরকে দেওয়া হয়, ওখান থেকে ওরা এগুলো তৈরি করে। তো পাওয়ার বিআই থেকে আমাদের আসলে মূল যে জিনিসগুলো শেখা উচিত, সেটা ক্লিনিং করা পাওয়ার কুইরির মাধ্যমে, ডেটা মডেলিং, ডেটা ফরম্যাটিং, তারপর ভিজুয়ালস, চার্ট, ডায়নামিক ড্যাশবোর্ড, রিপোর্ট, পাবলিশিং, শেয়ারিং, তারপর রো লেভেল, কলাম লেভেল সিকিউরিটি বা অ্যাডভান্স কিছু ভিজুয়ালস থাকে, এআই ফিচার্ড কিছু ভিজুয়াল, পারফরমেন্স অপটিমাইজ করা, বা আমার ডেটাগুলো থেকে আমি যেন খুব সহজেই কানেক্ট করে রিপোর্টিংগুলো করতে পারি, সরাসরি যেন আমি এটাকে পাবলিশ করতে পারি বা ইমেল করতে পারি, বা হচ্ছে আরেক জায়গায় দেখাইতে পারি, শো করতে পারি, বিভিন্ন এমবেডেড এপিআইগুলোকে কানেক্ট করা, ডেটা ম্যানেজমেন্ট গভর্নেন্সের কাজ করা, গেটওয়ে সেট আপ করা, এই ধরনের অনেকগুলো কাজ হচ্ছে যেটা আমরা পাওয়ার বিএতে সহজেই করতে পারি। এমন না যে এগুলো শিখতে আমার অনেক সময় লাগবে, এগুলো শেখা খুব কম সময় কাজ, 1-2 সপ্তাহের মধ্যে শেখা যায়। কিন্তু শেখার আপনার ওরকম আগ্রহ থাকতে হবে যদি আপনি ঠিকভাবে শিখতে চান। আমরা ঠিকই শেখাবো, কিন্তু আপনাকেও নিজে থেকে এগুলো প্র্যাকটিস করতে হবে। এইটা গেল আপনার এক্সেল, গুগল অ্যানালিটিক্স বা লুকার পাওয়ার বিয়ের কথা। দেন আসে আমাদের এসকিউএল। তো এই জব রেডি বুট ক্যাম্পে এসকিউএলটা খুবই ইম্পর্টেন্ট। মানে রিসেন্টলি লাস্ট 1-1.5 বছরে এই সকল জবগুলোতে কোম্পানি বা জব সিকাররা, মানে জব রিক্রুটার যারা আছে, তারা আসলে দেখতে চায় যে আপনার এসকিউএল নলেজটা কীরকম। এসকিউএল নলেজ বলতে তারা দেখতে চায় যে আপনি কুইরি করতে পারেন কিনা, মানে একটা ডেটা থেকে আপনি বিভিন্ন ধরনের টেবিল বা আপনার বিভিন্ন ডেটা, নিউমেরিক্যাল ডেটা বা ক্যাটাগরিক্যাল ডেটা বা ডেট ফরম্যাটে, সেখান থেকে আপনি কীভাবে কোড লিখে বা এই ধরনের ফাংশনগুলো ইউজ করে সামারি বের করতে পারেন কিনা, মাল্টিপল ডেটা একসাথে কানেক্ট করতে পারেন কিনা, বা ডেটাগুলো থেকে আপনার 2-3টা টাইপের ডেটা থেকে আপনার কমন একটা সামারি বের করতে পারেন কিনা, বিভিন্ন নেস্টেড কুইরি, মানে কুইরির মধ্যে কুইরি, ফার্স্টে ধরেন আপনি লোকেশন বেসড কুইরি করলেন, পরে ওই কোডের মধ্যে আপনি আপনার এইজ বেসড কুইরি করলেন, অথবা প্রোডাক্টের ক্যাটাগরি বেসড কুইরি করলেন। তো এই ধরনের সাব কুইরিগুলো শেখা আর কি। এমন না যে এগুলোর জন্য আপনার হাজার হাজার লাইনে কোড লিখতে হয়। এসকিউএল এর সুবিধা হচ্ছে যে এসকিউএল এ আপনার কুইরি করতে গেলে 2 থেকে 3 থেকে 4 লাইনের মধ্যে কোডই সম্ভব। সাব কুইরি করলে হয়তো সেটা আপনার 8 থেকে 10 লাইনের মধ্যে কুইরি হবে। কিন্তু এই সিম্পল কুইরিগুলো আসলে আমরা অনেকে মানে দেখা যায় যে প্র্যাকটিস করার পর আমাদের ভুল হয়। সো এইগুলো আমরা যেটা করি যে প্রজেক্টের মাধ্যমে শেখাই। তো এসকিউএল এর পার্টটা আমাদের প্রতীক নিয়ে থাকে। তো প্রতীক যেটা করে যে প্রতীকে 3টা প্রজেক্ট আপনাদেরকে দেখাবে, শেখাবে হাতে কলমে। প্রজেক্টের মধ্যেই আমরা এই ফাংশনগুলোকে ইউজ করে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোন জায়গায় আমি এই ফাংশনটা ইউজ করছি, এবং সেটা আসলে আমার কতটুকু হেল্প করতেছে, এবং আমি আলটিমেটলি কি আউটকামটা পাচ্ছি, রেজাল্টটা কি পাচ্ছি, সেটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে শেখানো হবে আর কি। তো বিভিন্ন সর্টিং, ফিল্টারিং, ডেটা ম্যানিপুলেশন, বিভিন্ন ভিউ, তারপর ডেটাগুলোকে আবার রিইউজ করা, সেখান থেকে আবার হচ্ছে অন্য ডেটার সাথে সাথে কানেক্ট করা, ডেটাবেস ডিজাইন করা, ডেটা অ্যাগ্রেগেটের কাজ করা, ডেটা ফিল্টারিং, কমপ্লেক্স কুইরিজ, এই স্কিলগুলো
আপনি যদি এসকিউএল এর এই সকল টুলসগুলো শিখেন, তখন আপনার এই স্কিলগুলো আসলে আস্তে আস্তে তৈরি হবে নিজের মধ্যে, এবং এটা আপনার ওভার দ্য টাইম প্রজেক্ট করতে করতে আপনি শিখবেন। তো এখানে যদি আমি বলি যে এসকিউএল এবং অ্যাজিউর হচ্ছে আপনার একটা ডেটাবেস সিস্টেম। সো এসকিউএল দিয়ে হচ্ছে অ্যাজিউরের কাজটা করা হয়। এসকিউএল এর বিভিন্ন বেসিক আমাদের শিখতে হয়, সর্টিং, লিমিটিং, অ্যাগ্রিগেট ফাংশন অথবা জয়েন, সাবকুয়েরি, ডেট ফাংশন, উইন্ডো ফাংশন, বা হচ্ছে টেবিল কম্প্রেশন, হ্যান্ডলিং ডেটা, আউটলায়ারগুলোকে হ্যান্ডেল করা, মিসিং ডেটাকে হ্যান্ডেল করা, পিভট করা। এরকম অনেক ধরনের টার্ম আছে, যে টার্মগুলো হয়তো আপনারা হয়তো এই মুহূর্তে ইউজ টু না। বাট এইটা কেন বলছি, কারণ হচ্ছে আমার ডেটাকে যখন এটা সার্ভারে থাকবে, ডেটা তো আর আপনাকে হাতে দিবে না, বা ডেটা তো আপনাকে এক্সেল ফরম্যাট দিবে না। হিউজ পরিমাণ ডেটা যখন থাকবে, কয়েক লাখ রো যখন থাকবে, তখন মূলত এটা একটা সার্ভার সিস্টেমে থাকে। এখন আপনাকে সার্ভার সিস্টেমে স্পেসিফিকলি ওই কলামগুলোকেই এখান থেকে কুইরি করে বের করে নিয়ে আসতে হয়। এবং অনেক সময় দেখা যায় যে আপনি যখন সার্ভার থেকে এটাকে রান করবেন, তখন ওই অ্যাজিউর, তারপর ডেটাব্রিক্স, বিগ কুইরি, এই ধরনের টুলসগুলো যেগুলো আপনার গুগল, অ্যামাজনের যে প্রোডাক্টগুলো, এগুলো সার্ভারের সাথে এপিআই হিসেবে কানেক্ট করা থাকে। তো আপনাকে এটা আলাদা করে ডাউনলোড করে তারপর কুইরি করতে হয় না, আপনি সার্ভারের ভিতরে থাকা অবস্থাতেই আপনি লাইভ কুইরি করতে পারবেন। তো আমি যদি এসকিউএল এর বেসিক ফাংশনগুলো বুঝি, তাহলে আমার জন্য ওই লাইভ কুইরি মধ্যে দিয়েই আমি ওখান থেকে লাইভে সামারিটা বের করে ওইখান থেকে আমি এটাকে ট্রান্সফার করতে পারবো, বা আমি এটাকে শেয়ার করতে পারবো। তো ফাইনাল আউটপুটটা আমি এটাকে সেভ করতে পারবো। বাট আমাকে এখান থেকে পুরো ডেটা, মানে মেগাবাইট গিগাবাইট ডেটা আলাদা করে নামানো দরকার নেই, এটা সরাসরি আমার সার্ভার থেকে কানেক্ট হবে। এবং এটা একটা বড় সুবিধা হচ্ছে, যখন আমি এখানে এসকিউএল এর কুইরিগুলো করব, সার্ভারে যখন প্রতিনিয়ত ডেটাগুলো আপডেট হয়, তখন এই কুইরিটাও অটোমেশন করে ফেললে আমার কুইরির কোড, মানে আমি যে লাইন অফ কোড এখানে লিখতেছি, এইটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। আমি জাস্ট ঠিকভাবে যদি আমি সার্ভার থেকে ডেটাকে কানেক্ট করতে পারি, আমার এক কুইরির উপর বেস করে 3-4 দিন, 7 দিন, 10 দিন, 1 মাসের আমার কুইরি হয়ে যাবে। তো এইটা কিভাবে কাজ করে, এই বিষয়টা হচ্ছে এটা প্র্যাকটিস করতে করতে শেখা যায়। তো এছাড়া আপনার স্নোফ্লেক আছে। স্নোফ্লেক হচ্ছে এটা একটা টাইপ অফ স্কিমা। স্কিমাটা হচ্ছে, স্কিমা বলতে বোঝায় যে আমি ডেটাটাকে যখন আমি সাজাচ্ছি, বা ডেটা যখন আমি ডেটাবেস ডিজাইন করতেছি, তখন কোন ডেটার সাথে কোন ডেটা যাচ্ছে, এবং এখানে প্রাইমারি কি অথবা আপনার যেই সেকেন্ডারি কিগুলো কোনটা, এবং কিভাবে এই ডেটাগুলো একটার সাথে একটা কানেক্ট হচ্ছে, এইটাকে আমরা স্কিমা দিয়ে প্রকাশ করি। এবং এটার একটা স্পেসিফিক টাইপ হচ্ছে স্নোফ্লেক। তো যখন আমার কাছে ডেটার লেভেল অনেক বেশি থাকবে, ডেটার ভলিউম অনেক বেশি থাকবে, বিগ ডেটা যখন থাকবে, বিগ ডেটা মানে হচ্ছে বড় ডেটা, ব্যাপারটা তা না। বিগ ডেটা মানে হচ্ছে যে ওই ডেটাগুলোর মধ্যে কমপ্লেক্সিটি বেশি থাকবে, ওই ডেটার মধ্যে আপনার ডেটার টাইপ, ডেটার হচ্ছে ভলিউম অনেক বেশি থাকবে। এই ধরনের যখন টাইপ থাকে, ডেটা থাকে, যেটা আসলে ইনফ্যাক্ট রিয়েল লাইফে বিভিন্ন কোম্পানিতে আসলে থাকে, এমন না যে এটা নতুন করে আসে, এটা অলরেডি মানে সার্ভারে থাকে। এই ধরনের ডেটাগুলোকে ট্রান্সফরমেশন করতে হয় ডেটা ফ্যাক্টরি দিয়ে, তারপর ইটিএল করতে হয়, সিআইসিডি করতে হয়। এগুলো স্পেসিফিক কিছু টার্ম, যেটা মূলত আপনার ডেটা ম্যানেজমেন্ট করতে হেল্প করবে, বা ডেটাগুলোকে সিকিউরভাবে ট্রান্সফার করতে হেল্প করবে। ডেটাকে পার্টিশনিং করা, পারফরমেন্স টিউনিং করা, ডেটাকে সিকিউরিটি এবং এনক্রিপশন করা, স্কিমা এবং ডেটাবেস ম্যানেজমেন্ট, তারপর টাইম ট্রাভেল, ফেল সেফ। মানে এটা ব্যাপারটা কিরকম, আমি যদি এগুলোর একটু এক্সাম্পল দিই আপনাকে। আমরা বিকাশে টাকা ট্রান্সফার করি, তাই না? তো ধরেন আমি বিকাশের মধ্যে আমি একটা নাম্বার লিখলাম, 01 অমুক অমুক অমুক, দিয়ে আমি বললাম যে আমি 510 টাকা পাঠাবো। এখন যখন আমি এখানে অর্ডার করতেছি, এখান থেকে একটা অর্ডার ডেটা সার্ভারে যায়, সেখান থেকে ওরা করে কি নাম্বারটা ভেরিফাই করে যখন ঠিক হয়, তখন ওরা অ্যামাউন্টটা দেখে যে এই, আবার ব্যাক করে আসে, দেখে যে তার কাছে এই অ্যামাউন্টটা আছে কিনা, অ্যাভেলেবেল ব্যালেন্স আছে কিনা। না থাকলে একটা এরর মেসেজ দিবে, থাকলে হচ্ছে সেটা আবার পরবর্তী নেক্সট স্টেপে হচ্ছে ট্রান্সফার করবে। সেই ট্রান্সফারে হচ্ছে আবার সার্ভার থেকে কি হবে, যে ওই অ্যামাউন্টের টাকাটা কেটে নিবে, আর ওই টাকাটা হচ্ছে ট্রান্সফার করে যেই ব্যক্তিকে আমি এখানে ভেরিফাই করলাম, তার অ্যাকাউন্টে আবার এটা ট্রান্সফার হবে। তো এখানে আমরা যখন নর্মালি টাকা ট্রান্সফার করছি বিকাশ, রকেট বা নগদে, আমরা শুধু দেখতে পাচ্ছি যে কয়েক মিনিটের মধ্যে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে। বাট এটার ভিতর আসলে কয়েকটা ধাপ আছে। তো এই বিষয়টা আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে করা হয়।
এবং এই ক্ষেত্রে আমার এসকিউএলটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এবং এসকিউএলটা দিয়েই মূলত এই সকল কাজগুলো বা এই সিস্টেমটা, এটা তো একটা সিস্টেম তাই না, এই সিস্টেমটাকে ডেভেলপ করতে গেলে আমাকে তখন স্নোফ্লেক, বিগ ডেটার কনসেপ্ট বা ডেটা ব্রিক্স, সাথে লুকার, পাওয়ার বিআই, মানে আমার কিন্তু সবগুলোই কিন্তু লাগে। এখানে সফটওয়্যার ভার্সনগুলো আমরা যেগুলো শিখি বা আমরা যেগুলো শিখাই, যেগুলো আপনাকে শিখতে হবে, যেটাই বলি না কেন, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট না যে এক ডিপার্টমেন্ট একটা ইউজ করতেছে আরেক ডিপার্টমেন্ট আরেকটা ইউজ করতেছে, ব্যাপারটা তা না। ওই গুগল লুকার বা গুগল শিট, এসকিউএল, তারপর আপনার বিগ কুয়েরি, হ্যাঁ, তারপর স্নোফ্লেক, এটা হচ্ছে পুরো সিস্টেমের মধ্যে একটা সাথে কানেক্টেড। তো এই জন্য আপনার দেখা যায় যে ওই জব সেক্টরে অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে আপনাকে সবগুলোই শিখতে হয়, যাতে আপনি এগুলোর ভিতরে ইন্টারনাল স্ট্রাকচার বা ডেটাটা কিভাবে পাস হচ্ছে, ডেটাগুলো কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে বা আপডেট হচ্ছে, ডেটা ক্লিন করা কিভাবে হচ্ছে, এটা যেন আপনি বুঝতে পারেন। তো একটা দুইটা জিনিস না জানলে হয় কি যে আপনার পুরো সিস্টেমের ওভারঅল ধারণাটা আসলে আপনি তখন পান না। এই জন্যই বলা হয়ে থাকে যে আসলে এই ধরনের জব সেক্টরে আমার মোটামুটি সবই কম বেশি জানতে হয়, কারণ একটার সাথে একটা মানে লিটারালি ইন্টার রিলেটেড, ইন্টারকানেক্টেড। তো এরপর আসে হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্সে আমাদের জানাটা খুব জরুরি, কারণ আমরা যে অ্যানালাইসিসটা করব, মানে কোড তো আসলে এসকিউএল আমরা লিখতেই পারি বা পাওয়ার বিআইতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা বিভিন্ন ভিজুয়াল চার্ট, গ্রাফ এগুলো আমরা করতে পারি, কিন্তু আমি আসলে কোন ডেটার সাথে কিভাবে কানেক্ট করতেছি বা কেন করতেছি, বা এখানে আসলে আমার প্রফিট লসটা আসলে কেন হচ্ছে, বা এটার ভিতরে আসলে কি কাজ করতেছে, বা বিভিন্ন হাইপোথিসিস টেস্টিংগুলো আসলে কি, বা আমি যে এখান থেকে বিভিন্ন সামারি বের করছি, সামারি বের করতে গেলে আমার ডেটাটার কোয়ালিটি আমাকে চেক করতে হয়। তো অন্যান্য অনেক বিষয়গুলোর জন্য আমাদের স্ট্যাটিস্টিক্স জানতে হয়। তো এখানে আমার কি জানতে হবে স্ট্যাটিস্টিক্সের মধ্যে? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপর প্রবাবিলিটি, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, রিগ্রেশন, অ্যানোভা, কোরিলেশন, স্যাম্পলিং, মানে সব না হলেও অন্তত প্রথম 4-5টা আমাদেরকে ইনিশিয়ালি শিখতে হয়, পরে প্রয়োজন অনুসারে আমাদের প্রয়োজন হতে পারে। অনেক সময় দেখা যায় রিসার্চের কাজে আরও অন্যান্য জিনিসগুলো দরকার হয়, যেমন কাই স্কোয়ার টেস্ট, তারপর টাইম সিরিজ, বায়াস স্ট্যাটিস্টিক্স, এগুলো রিসার্চ বেস কাজের জন্য। জব সেক্টরের জন্য প্রথম 4-5টা যদি আমি মোটামুটি বুঝতে পারি, দ্যাটস এনাফ। এই সকল টপিক এবং টেকনিকগুলো শিখলে আমার লাভ কি? লাভ হচ্ছে যে ডেটা অ্যানালাইসিস, হাইপোথিসিস টেস্টিং, ডেটা ইন্টারপ্রিটেশন, প্রবলেম সলভিং, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, এই ধরনের কাজগুলো করতে বা এই ধরনের প্রজেক্টগুলো ডেভেলপ করতে আমাকে হেল্প করবে। আমি যখন একটা প্রজেক্ট তৈরি করব, তখন সেক্ষেত্রে অবশ্যই আমাকে গুগল লুকার স্টুডিও, পাওয়ার বিআই লাগবে। আবার এই অ্যানালাইসিসগুলো আসলে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটার ইন্টারনাল যে কনসেপচুয়াল নলেজটা, সেইটা আমি স্ট্যাটিস্টিক্স থেকে পাবো। তো স্ট্যাটিস্টিক্সে যেই টার্মগুলো এখানে আমরা বললাম, এগুলো সব শিখতে হবে, নট নেসেসারি ইনিশিয়াল লেভেলে, বাট শুরুতে কিছু জিনিস আমাদেরকে অবশ্যই জানা উচিত। লেটস সে যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, বা আপনার ডেটা ডিস্ট্রিবিউশন বা শেপ ডিস্ট্রিবিউশন, ডেটা বিভিন্ন স্যাম্পলিং মেথড, তারপর এখান থেকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তারপর মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, টাইম সিরিজ, এগুলো অবশ্য অত ইম্পর্টেন্ট না, বাট প্রথম 3-4টা জিনিস আমার অবশ্যই লাগবে। রিগ্রেশনটা আমাকে অবশ্যই শিখতে হবে যে রিগ্রেশনটা কি আসলে কি, এটা কিভাবে কাজ করে, কিভাবে আমি নতুন কোনো একটা ভ্যালু এস্টিমেট করতে পারি বা প্রেডিক্ট করতে পারি, আমি নেক্সট 3-4 মাসের সেলটা প্রিভিয়াস ডেটার উপর বেস করে কিভাবে এস্টিমেট করতে পারি, অথবা কোনো একটা প্রোডাক্টের এটার কোয়ালিটি কিভাবে আমি এস্টিমেট করতে পারি বা এটাকে প্রেডিক্ট করতে পারি, অথবা কোনো একটা মেডিকেল ডেটার ক্ষেত্রে কোনো একটা ওষুধ, সেটার এফিকেসি কীরকম, কতটুকু কাজ করবে, এগুলো প্রত্যেকটা হয় কি যে প্রিভিয়াস ডেটার উপর বেস করে সেখান থেকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে আমরা তখন একটা প্রেডিকশনে আসি, একটা রেজাল্টে আসি যে হ্যাঁ এরকম হইতে পারে নেক্সট 3 মাসে, 6 মাসে, অথবা নেক্সট 3-4 সপ্তাহে। তো এগুলোর জন্য আমার স্ট্যাটিস্টিক্যাল নলেজ থাকা জরুরি। আর এখনকার সময় দেখা যায় আপনার জব সেক্টরগুলোতে আমার রিসেন্টলি যে সকল জুনিয়র বা পরিচিত যারা যারা কয়েকটা জায়গাতে যারা ইন্টারভিউ দিচ্ছে, এখনো দিচ্ছে বা সামনে এর আগে দিয়েছিল, তো ওদের কথা হচ্ছে যে ভাইয়া আগে স্ট্যাটিস্টিক্স থেকে অত কোশ্চেন আসতো না, বাট এখন অনেক সময় দেখা যায় কি রিটেন কোশ্চেনের মধ্যে টুকটাক কোশ্চেন দিয়ে দেয়, অথবা ভাইবাতেও জিজ্ঞেস করে কিছু কোশ্চেন স্ট্যাটিস্টিক্স সম্পর্কে, মানে আমি টুকটাক নলেজ আমার আছে কিনা, মানে ডেটা ডিস্ট্রিবিউশন, ডেটাগুলোর হচ্ছে ক্লিনিং মেথড অথবা রিগ্রেশন আমি বুঝি কিনা। তো এগুলো কিন্তু এখন মানে জব সেক্টরে এই জিনিসগুলো
কোম্পানিরা হচ্ছে খুঁজে যে যার এই ধরনের নলেজ আছে তার জন্য হচ্ছে তাকে জবে নেওয়াটা ইজি, যে কারণ তাকে নতুন করে বুঝাতে হবে না, তাকে জাস্ট বললেই হবে এই হচ্ছে ডেটা, এটা এরকম, আমার থেকে এখান থেকে এভাবে আমার সামারি বের করে এই প্রবলেমগুলো আমাকে সলভ করতে হবে। তো এই ছিল মোটামুটি। পাইথন আসে, পাইথন আমরা পাইথন অবশ্যই এখানে আমাদের শেখাই, তো অপশনালভাবে আসলে শেখাই, বাট পাইথনের মূল বেসিক নলেজগুলো আমরা দিয়ে থাকি। আমার বেসিক্যালি পাইথনের উপর যে প্রি রেকুইজিট ভিডিওগুলো আছে সেগুলোর উপর আপনারা একটা ভালো নলেজ পাবেন। ওখানে বিভিন্ন কোর পাইথন, এটার সিনটেক্স, ডেটা স্ট্রাকচার, কন্ট্রোল ফ্লো, তারপর নামপাই, তারপর লিনিয়ার অ্যালজেব্রা, পান্ডাস, ডেটা ক্লিনিং, ডেটা ফ্রেম, ডেটা প্রিপারেশন, ম্যাটপ্লটলিব বা সিবন দিয়ে ডেটা ভিজুয়ালাইজেশন, এই প্রথম 4-5টা জিনিস আমাদেরকে, সব না হলেও এগুলো আমাদেরকে একটু হলেও জেনে রাখতে হয়। বলা যায় না যে কোন কোম্পানিতে কার কাজে লাগে, বাট দেখা যায় এখনকার অনেক সময় কোম্পানিগুলোই তারা পাইথনে খুব বেশি এক্সপার্ট না হইতে পারলেও অ্যাটলিস্ট এই সকল ফাংশন বা লাইব্রেরিগুলো জানে, এরকম তারা এক্সপেক্ট করে যে আপনি ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট হতে আসতেছেন, কিন্তু পাইথনের আপনি এইটুকু আপনার সিম্পল নলেজ থাকা উচিত, এইটা আসলে তারা এক্সপেক্ট করে। এক্সপেকটেশন ফুলফিল করতে গেলেই কিন্তু আমাদেরকে শিখতে হয়। তারা যদি এটা নাই চাইতো তাহলে কিন্তু আর আমার শেখার প্রয়োজন ছিল না। তারা চাই বলেই আমাদেরকে বাধ্য হয়ে এটা সম্পর্কে ঘাটাঘাটি করতে হয়, শিখতে হয়, ইউটিউব ভিডিও দেখতে হয়, কোর্স করতে হয়, প্র্যাকটিস করতে হয়। দেন না হয় আমি বলতে পারি যে হ্যাঁ আচ্ছা আমি এটা এগুলো বুঝি, এগুলো জানি, কোড লিখতে পারি। তো এইগুলো শিখলে আমার কি হবে, ডেটা অ্যানালাইসিস কীভাবে করতে হয় বা ডেটা ভিজুয়ালাইজেশন কীভাবে করতে হয়, অটোমেশন কীভাবে করতে হয়, এগুলো সম্পর্কে আমার একটা আইডিয়া হবে। ওকে, সো এখানে কিছু জিনিস আছে যে পাইথন আসলে আমার কী কী বিষয় শেখা উচিত। বিভিন্ন ভেরিয়েবল বা ডেটা টাইপ, কন্ট্রোল স্ট্রাকচার, ফাংশন, লিস্ট, তারপর পান্ডাস দিয়ে ডেটা লোডিং, ডেটা ক্লিনিং, হ্যাঁ, ডেটা মার্জ, গ্রুপ, এইগুলো যদি মোটামুটি কেউ বুঝতে পারে বা নিজে কোড লিখতে পারে, এনাফ। মানে ইনিশিয়াল লেভেলে জবের জন্য এতটুকু এনাফ। পাইথনটা অপশনাল হিসেবেই দেখে, বেশিরভাগই তারা দেখতে চায় এক্সেল, গুগল অ্যানালিটিক্স বা গুগল অ্যাপ স্ক্রিপ্ট, অটোমেশন, এসকিউএল, ওটার উপর মেনলি ফোকাস থাকে। তো অনেক কথাই বললাম, আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে আসলে একজন বিজনেস অ্যানালিস্ট হওয়ার জন্য আমার কোন বিষয়গুলো জানা উচিত, কী জিনিসগুলো শেখা উচিত। আমার মনে হয় আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে আসলে আমার মানে সিরিয়ালি যদি আমি শিখতে চাই কি কি জিনিস শেখা উচিত এবং কোনটার পর কোনটা শেখা উচিত। যদি এতক্ষণ যে কথাগুলো বললাম যদি আমার কথা বুঝতে পারেন, বা যদি আপনার কাছে মনে হয় যে এর বাইরেও আপনার যদি কোনো মতামত থাকে, অথবা যদি আপনি মনে করেন যে না আপনি আর কিছু জানতে চান, আপনার যদি কোনো কোশ্চেন থাকে, দেন প্লিজ ইউ ক্যান আস্ক মি। এনিওয়ান? হ্যাঁ, সূর্যকান্ত, জি বলেন। জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। ভাই আমার একটা ছোট্ট মানে কোয়েরি ছিল। এটা আসলে মানে কোয়েশ্চেন না। হুম, এটা হচ্ছে যেমন পাওয়ার বি এর বিভিন্ন মানে সার্টিফিকেশনের কিছু লেভেল থাকে, মানে যতটুকু আমি জানি। হ্যাঁ হ্যাঁ। সো আমরা এই কোর্সটা করার পরে যে অ্যানালিটিক্যাল যে টাস্কটুকু হচ্ছে বা যে এইটুকু আপনি ডিজাইন করেছেন আমাদের জন্য কোর্সটা, হুম হুম। সো এটার পরে আসলে কি আমরা কোনো সার্টিফিকেশন কোনো লেভেলের জন্য সেই পরিমাণ নলেজ আসলে অ্যাকোয়ার করতে পারবো কিনা, বা সেই পরিমাণ মানে নলেজ আমাদের হবে কিনা প্র্যাকটিক্যালি বলেন, বা যেটা হচ্ছে পুরো একটা মানে অ্যানালিটিক্যাল হচ্ছে ড্যাশবোর্ড দেওয়ার জন্য, ডেলিভার করার জন্য, সো ওইটা হবে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি হবে। আপনি হচ্ছে এক্সেল অ্যাসোসিয়েট সার্টিফিকেশনের কোর্স যেটা, ওটা আপনি করতে পারবেন, মানে ওই সার্টিফিকেশনে এক্সাম দিতে পারবেন। আপনি পাওয়ার বি এর PL 300 যে কোর্সটা সরি এক্সামটা আছে, ওই এক্সামটা দিতে পারবেন। এছাড়া হচ্ছে যদি ইন্টারন্যাশনাল এক্সাম ছাড়াও যদি দেশীয় এক্সামগুলো আছে, আপনার NSD এর আন্ডারে যেটা ডেটা সায়েন্সের, ডেটা অ্যানালিটিক্সের যেই বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যে সার্টিফিকেশন কোর্সটা আছে বা এক্সামটা আছে, ওটা আপনি দিতে পারবেন। এগুলোর জন্য মোটামুটি যা যা আমরা শেখাই এটা মোর দেন এনাফ। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? হামিদুল, আবু তাহের, তাকবির ইসলাম, আনোয়ার, নূর মোহাম্মদ, রাফসান। আচ্ছা, আপনার কোশ্চেন করেন, কোনো সমস্যা নেই, আমি আনসার দেওয়ার জন্যই আছি। এক্সেল আর এক্সেল আর পাইথনের দুটোর কাজ কি আলাদা?
কথাটা বুঝতে রেজাল্ট তো একই দেখো। কথাটা বুঝতে পারি নাই জি। এক্সেল দিয়ে যে রেজাল্টটা তৈরি করা যায়, পাইথন দিয়ে ওই যে পাইথনের দিয়ে কি একই তো রেজাল্ট দেখলাম তৈরি করা যায়। হ্যাঁ করা যায়। তো দুটোর মধ্যে পার্থক্য একটু। এক্সেল একটা সফটওয়্যার, পাইথন একটা ল্যাঙ্গুয়েজ। পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কোডিং করি, এক্সেলে আমরা যা শুধুমাত্র ফাংশনটা লিখি, ড্র্যাগ এন্ড ড্রপ করি, ক্লিক করি, আমাকে আনসার দিয়ে দেয়। কিন্তু এক্সেলের পেছনে যে কাজটা করতেছে, মানে মূল কোড যেটা কাজ করতেছে, ওইটা হচ্ছে আমরা পাইথন দিয়ে আলাদাভাবে শিখি। এটা হচ্ছে বেসিক পার্থক্য আর কি। টুলস আসলে সব ঘুরে ফিরে একই রকমই। মানে আপনি ধরেন একটা সেম ডেটা সেট নিয়ে এটা এক্সেলে আপনি কোনো একটা অ্যানালাইসিসের কোনো একটা ইকুয়েশন দিয়ে আপনি রেজাল্ট বের করলেন, আপনি সেম ডেটা যদি স্ট্যাটা অথবা এসপিএসএস দেন, আপনাকে অলমোস্ট সেম রেজাল্টই দিবে। কিন্তু এত সফটওয়্যার, মানে এটা হলে একটা কোশ্চেন চলে আসে যে আমি একটা শিখলেই তো হয়, বাকিটা শেখার দরকার নেই। বাট প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে কোম্পানিতে সবাই একটা সফটওয়্যার ইউজ করে না। ধরেন কেউ হয়তো গুগলের প্রোডাক্ট ইউজ করে, কেউ হয়তো আপনার অ্যামাজনের প্রোডাক্ট ইউজ করে, কেউ হয়তো আপনার ওরাকলের প্রোডাক্ট ইউজ করে ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তখন আপনি কি করবেন? সো আপনার রিসার্চের জন্য আপনার এসপিএসএস স্ট্যাটা হচ্ছে বেশি ইউজ করা হয়, কিন্তু রিসার্চের ক্ষেত্রে এক্সেল অতটা ইউজ করা হয় না। কোম্পানিতে জবের ক্ষেত্রে এক্সেল ইউজ করা হয় বেশি, কিন্তু এসপিএসএস স্ট্যাটা ইউজ করা হয় না। তো এটা স্ট্যাটিস্টিক্স সফটওয়্যার। ইয়েস, স্ট্যাটা স্ট্যাটিস্টিক সফটওয়্যার, আর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ল্যাঙ্গুয়েজ, মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস জন্য স্পেশালি আরটা ডিজাইন করা হয়েছে। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। রাফসান হাত তুলেছিলেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার এই যে প্রশ্ন ছিল যে এই কোর্সটা তো মনে হয় আগে এনএস দিয়ে এর আগে সার্টিফিকেশন কোর্স ছিল, হ্যাঁ, তো এখন তো এখন মনে হয় নেই। না না এখনো আছে, সার্টিফিকেট তো চলে যায় না। আমরা এটার অ্যাপ্রুভাল, আমাদের কোর্সটা যেই যে কোর্স মডিউলটা আমরা ডিজাইন করেছি, বা এখন আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি, এতক্ষণ ধরে যেগুলো এক্সপ্লেন করলাম, আমাদের কোর্স মডিউলটা এনএসডিএ থেকে অ্যাপ্রুভ করা। সো এনএসডিএ তে যে এক্সামটা হয়, ওই এক্সামের ফুল সিলেবাসটা আমাদের কোর্সের উপর বেস করেই ওরা তৈরি করছে, এবং বাংলাদেশে শুধুমাত্র আমরাই আসলে মানে হচ্ছে আমরা কোর্স পরে আমরা আমরা ওইখানে গিয়ে লেভেল 4 এর এক্সামটা দিলেই হয়। হ্যাঁ হ্যাঁ, মানে সিলেবাসের সিলেবাসটা আমাদের সিলেবাসটা ওখানে অ্যাপ্রুভ হওয়া, মানে তারা অ্যাপ্রুভ করছে আমাদের সিলেবাস। আসলে আমি তো মানে হচ্ছে ওই ঈদের পরে যে ব্যাচটা হচ্ছে এনএস যেটা স্ট্যাটিস্টিক্স মেশিন লার্নিং, যেটা ওইটা কোর্সটা করব ভাবতেছি, কিন্তু এখন এইটা কি করলে মানে এটা আমার জন্য এটা বেনিফিট করলেও হবে। মানে এখন হয় কি যে আপনার ধরেন আমরা যেটা আমাদের যে অ্যানালিটিক্স, মানে বিআই যে আমাদের কোর্সটা, এটা কিন্তু এই একই নামে কিন্তু আমরা 3 বছর ধরে করাচ্ছি, 3.5 বছর ধরে করাচ্ছি। তো এখন যেটা হয়েছে যে গভর্নমেন্ট থেকে যখন ওরা ডিজাইন করছে, তখন ওইখানে ওরা নাম দিছে ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স। সো ডেটা সায়েন্স কারণ হচ্ছে ডেটা সায়েন্সের আন্ডারে, এই জন্য ওরা হচ্ছে ওই মানে মাদার নেম যেটা মানে সেন্টার নামটা রাখছে। যেমন আমরা বলি না যে ইঞ্জিনিয়ারিং, এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সবই তো ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, অনেক তো ইঞ্জিনিয়ারিং। বিষয়টা হচ্ছে এরকম যে সবই ডেটা সায়েন্সের আন্ডারে, ওরা নামটা রাখার সময় ডেটা সায়েন্স নাম রাখছে, এরপর কি বিগ ডেটা অ্যানালিটিক্স ওরা বলছে। সো ওই অ্যানালিটিক্সের মধ্যেই আপনার এই সবগুলোই চলে আসে, ইভেন তার চেয়ে অনেক বেশি আছে। মানে তাদের যে তাদের আর যে জি বলেন। না, ওই কোর্সে তো দেখলাম যে সিলেবাসটা একটু ভিন্ন। এখানে যেমন পাওয়ার বিটা মনে হয় এখানে নাই, এখানে মনে হয় আছে। তো মানে না এখন না যদি আমি আছে, শিখতে চাই আর আছে কি। আছে বলতে হচ্ছে হ্যাঁ, যে মানে ওখানে যেই টপিকগুলো, টার্মগুলো আছে, সেটা আপনি যখন আবার অ্যাপ্লাই করবেন তখন ওইটার জন্য আপনার সফটওয়্যার লাগবে। এখন ধরুন ওইখানে আপনার ওই কোর্সের মধ্যে যে ওদের যে কারিকুলাম, তো কারিকুলামের মধ্যে লিখে দিছে যে ডেটা ক্লিনিং, ডেটা ভিজুয়ালাইজেশন। এখন আমি ডেটা ক্লিনিং এবং ডেটা ভিজুয়ালাইজেশন এক্সেল দিয়েও করতে পারি, পাওয়ার বিও দিয়ে করতে পারি, আমি লুকার দিয়েও করতে পারি, আমি কোড লিখে পাইথন দিয়ে করতে পারি। সো ওইটা হচ্ছে বাধ্যবাধকতা না যে কোনটা দিয়ে করতেছেন, কিন্তু কনসেপ্টটা হচ্ছে এক্সামের কনসেপ্টটা এইটা থেকে আপনার এইটার মতোই সিমিলার। না, আমার ব্যাকগ্রাউন্ড তো স্ট্যাটিস্টিক্স, তো হচ্ছে যে ডেটা সায়েন্স এই রিলেটেড করার জন্য ক্যারিয়ারটা ওইদিকে যাব। এখন বিজনেস অ্যানালিটিক্সটা এটা যদি আমি এনরোল করি বা পরে
পরবর্তী যে আমি দুইটা কোর্স যদি এনরোল করি তাহলে না কি না আমি না, বেনিফিটেড হবো? সেটা বেনিফিট হবেন। আমি বলি সেটা হচ্ছে কি, যে আমাদের বি অ্যানালিটিক্স এর যে কোর্স মডিউল, এটা ওরা অ্যাপ্রুভ করছে। এখন অ্যাপ্রুভ করার পরে ওরা যখন এক্সাম সিস্টেমটা দাঁড় করাইছে, তো বুঝতে পারছেন ওখানে আসলে মানে সচিব আমলা টাইপের লোকজনই আসলে বেশি, মানে টেকনিক্যাল লোকজন কম, মানে টু বি অনেস্ট। যদিও বলা ঠিক না, কারণ পর এগুলো আবার লিক হলে আবার সমস্যা পরে বলবো যে আপনাদের সাথে আমাদের কোনো ডিল নাই, কোনো ইয়ে নাই। তো বিষয়টা হচ্ছে কি যে ওখানে আসলে টেকনিক্যাল জিনিসগুলোকে অতটা বেশি ফোকাস করে না, ওরা কনসেপচুয়াল জিনিসটাকে বলছে। যেমন আপনাকে যেটা বললাম যে ডেটা ক্লিনিং, ডেটা ভিজুয়ালাইজেশন, বা এটা হচ্ছে ডেটা ইন্টিগ্রেশন পাইপলাইন, এই ধরনের টার্ম ইউজ করছে। এখন এই টার্মগুলো যখন আমি অ্যাপ্লাই করব, আমার হাতে অ্যাভেলেবেল সফটওয়্যার আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আমি যে কোনো দিয়ে করতে পারবো। সো কেউ যদি আমাদের ধরেন এইটা শিখে, আমরা তো হচ্ছে গিয়ে সফটওয়্যারের উপর ফোকাস করে শেখাচ্ছি। আমরা কিন্তু আপনাকে যখন আমরা বলি, মানে যখন এটা আমরা অ্যানাউন্স করি বা যখন এটা নিয়ে কথা বলি, আমরা কিন্তু বলি না যে ভাই আপনাকে ডেটা পাইপলাইন শেখাবো, আপনাকে আমরা সিআইসিডি শেখাবো, কারণ এটা কেউ বুঝবে সরি, হুম। এটা বুঝবে না, টেকনিক্যাল লোক ছাড়া বুঝবে না। কিন্তু যদি আমি আপনাকে বলি যে ভাই আমরা আপনাকে এসকিউএল শেখাবো, এসকিউএল দিয়ে আপনি ডেটা ম্যানেজমেন্ট বা হচ্ছে ডেটাগুলো কানেকশন, পাইপলাইন, এগুলো আপনি শিখতে পারবেন, তখন সে বুঝবে, ঠিক না? নন টেকনিক্যাল ওয়েতে কথা বলে তখন সে হ্যাঁ। বুঝবে। তবে ডেটা সায়েন্স উইথ মেশিন উইথ এআই, আর এইটার ভিতরে মানে ডেটা সায়েন্স উইথ এআই ওই কোর্সটা মেবি মনে হচ্ছে থিওরিটিক্যাল হ্যাঁ, প্লাস ওইটা হচ্ছে। থিওরিটিক্যাল বলতে আমাদের যে ডেটা সায়েন্স উইথ এআই এর যে কোর্সটা, ওই কোর্সটার হুম, ক্যারিয়ার ট্র্যাক ডিফারেন্ট, মানে বিজনেস অ্যানালিস্টের থেকে ডিফারেন্ট। আচ্ছা। তো আপনার সেন্টার, আমি যদি ডেটা সায়েন্স এটা যদি আমার সেন্টার পয়েন্ট হয় বা এটা যদি আমার নলেজ ডোমেন হয়, এখান থেকে অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাক কিন্তু ভাগ হচ্ছে। সব ক্যারিয়ার ট্র্যাকে সব কিন্তু আবার এখানে কাজে লাগছে না। যেমন আমি একটু আগে একটা স্লাইড এখানের মধ্যে দেখিয়েছিলাম শুরুর দিকে, এইটা। এখন এইখানে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্টের জন্য এই জায়গাগুলোকে ফোকাস করা হয়েছে, ঠিক না? এটা তো আপনার এগ্রি করতেছেন আমার সাথে। এখন ধরেন যারা কিনা আপনার ডেটা সায়েন্টিস্ট হবে, ঠিক আছে, ডেটা সায়েন্টিস্ট, তাদের জন্য হচ্ছে আপনার এই জায়গাগুলো হচ্ছে ফোকাস করা হয়, মেশিন লার্নিং, এমএল অপস, এমএল মডেলিং, স্ট্যাটস। আবার যারা আপনার মনে করেন ডেটা ইঞ্জিনিয়ার হতে চায়, তাদের জন্য হচ্ছে আপনার এই জায়গাগুলোকে ফোকাস করা হয়, ডেটা পাইপলাইন, ডেটাবেস, ডেটা ভিজুয়ালাইজেশন। সো আমার এই সবগুলো হচ্ছে ডেটা সায়েন্সের আপনার ক্যারিয়ার বা এটার জবের রেসপন্সিবিলিটির আন্ডারে, এটা প্রজেক্ট বাই প্রজেক্ট ভ্যারি করে। এখন এটার সাথে আপনার জবের নেচার, জবের টাইপটা আসলে ভ্যারি করতেছে। আমি যেই জায়গায় যাব সেই জায়গায় আমার কোনটা দরকার সেটা আমাকে আগে বুঝতে হবে, যেটা আসলে অনেস্টলি আমরা অনেকে হয়তো এইভাবে জানি না, বা হয়তো বোঝার ট্রাই করি না, বা হয়তো ওইভাবে কেউ বলে না। বাট যে বিষয়টা হচ্ছে যে যখন আমি এটাকে ফোকাস করব যে আমি বিজনেস অ্যানালিস্ট হইতে চাই, তাহলে সবার আগে আমার যে জিনিসটা দরকার যে বিজনেস অ্যানালিস্ট হওয়ার জন্য আমার ডেটা সায়েন্সের, এটা তো এই ডেটা সায়েন্সের আন্ডারই, তাহলে আমার কোন জিনিসটা আসলে মূলত ফোকাস করা উচিত, কোন টপিক বা কোন কনসেপ্টগুলো আমার বোঝা উচিত বা লার্ন করা উচিত। এরপরের স্টেপে আসে প্রশ্নটা যে আমি যদি এগুলো শিখতে চাই, আমার কোন টুলস বা সফটওয়্যার শেখা উচিত। তারপরে না হয় আমি দেখব যে এই টুলস সফটওয়্যারগুলো কারা শেখাচ্ছে। দেখেন, অনলাইনে লার্নিং এর ক্ষেত্রে আমাদের কয়েকটা স্টেপ আছে, আমরা এই স্টেপগুলো আসলে মানে সিকোয়েন্সিয়ালি ফলো করি না বলেই আসলে আমরা অনেক সময় আসলে কি বলে যে মিসলিড হই, অথবা মিসকনসেপশন আসলে তৈরি হয়। বিষয়টা হচ্ছে যেহেতু এই সেক্টরে আমি প্রায় 8-10 বছর ধরে আছি, এডটেক সেক্টরে এবং স্পেশালি ডেটা সায়েন্স সেক্টরে। যদি কেউ নতুন আসে বা ধরেন কেউ শিখতে চায়, সবার আগে তাকে দেখতে হবে যে আমি ডেটা সায়েন্সের কোন সেক্টরটাতে আসলে যেতে চাচ্ছি, আমার সাবজেক্টের সাথে কোন সেক্টরটা ম্যাচ করে। তো ধরেন সিএসসি থেকে আসছে কেউ, তো তার জন্য কিন্তু আপনার অনেকগুলো সেক্টর ফাঁকা আছে, মানে সে এআই ইঞ্জিনিয়ার, তারপর এমএল ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, আবার চাইলে বিজনেস অ্যানালিস্টও হতে পারে। আবার ধরেন যারা আর্টস, সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড এইসব জায়গা থেকে আসছে, তারা কিন্তু খুব কম্পিউটার সায়েন্সের ওদের মধ্যে কিন্তু ইনডেপথ প্রোগ্রামিং বুঝবে না, বা তার বুঝতে সময় লাগবে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর হিম অর হার। তো তার জন্য কি, তার জন্য আপনার ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট হচ্ছে ইজি এবং সেফ অপশন। এখন যখন এই জিনিসটা সে ফিক্স করবে যে আমি অ্যাকচুয়ালি কি হইতে চাই, তারপরের ধাপে আসে যে আমার এটা হওয়ার জন্য আমার লার্নিংটা আসলে কি কি, লার্নিং কার্ভটা কি কি, এবং এটার সাথে
আমি কি ধরনের টুলস আমার শেখা উচিত। যখন এটা আমরা কনফার্ম হই বা আমরা যখন বুঝি বা এটা আমি গুগল করে চ্যাট জিপিটি করে বা সিনিয়র কাউকে জিজ্ঞেস করে অথবা ধরেন আমার সাথে অনেকে কনসাল্ট করে, ফ্রি কনসালটেন্সি আমি দিই। তো ওভার দ্য ফোন তার বিষয়গুলো আমি শুনি, তারপর আমি তাকে সাজেস্ট করি আপনি এটা করতে পারেন, এটা করতে পারেন। তারপরে যেটা হয় যে সে তখন দেখে যে কারা আসলে এই জিনিসটা সাপোর্ট দিচ্ছে, কারা এই ধরনের কোর্স করাচ্ছে, এবং তারপর সেখান থেকে আমরা দেখি যে কোন কোর্সে তারা মানে সেখানকার মেন্টর কীরকম, সেখানকার কোর্সের স্ট্রাকচার কীরকম, তার অ্যাকচুয়ালি যা যা আমার শেখার দরকার তা সবই কাভার করছে কিনা। এই জিনিসগুলো যখন আমি কনফার্ম হব, বুঝবো, তখন আমার জন্য ডিসাইড করাটা ইজি হবে যে আসলে আমি তাদের এখানে কোর্সটা করব কিনা। এখন বর্তমানে বাংলাদেশে ধরেন আপনার ডেটা সায়েন্সের বা বিজনেস অ্যানালিস্টের যে সকল লাইভ কোর্সগুলো আছে, রেকর্ড কোর্সগুলোর কথা বাদ দিলাম, রেকর্ড কোর্স 300-400 টাকায় বিক্রি হয়, ওগুলোতে কোনো সাপোর্ট থাকে না, বলে অনেকেই কিন্তু সাপোর্ট থাকে না, এবং আপনাকে ভিডিও দিয়ে তারপর শেষ, আল্লাহ হাফিজ, টাটা বাই বাই, আপনি এরপর কোনো কারণে ওদেরকে খুঁজেও পাবেন না। লাইভ কোর্সে যেটা হয় সরাসরি মেন্টরের সাথে ইন্টারাকশন, আপনার সাথে আমি কথা বলতেছি, আপনি আমার সাথে কথা বলতেছেন, ক্লাসের মধ্যে আমার ক্লাস যারা করছে বা মানে আমাদের আমাদের কোর্স যারা অলরেডি করছে তারা খুব ভালো করে জানে, বা আমাদের যে ক্লাসের যে ভিডিওগুলো, কিছু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তো যারা এখানে কোর্সগুলো ক্লাসগুলো করছে, তো তারা আসলে জিনিসটা বলতে পারে। আনোয়ার হোসেন, উনি কিন্তু আমার কোর্স করতেছে, রানিং একটা ব্যাচ আছে আর কি, আর অনেকে আছে। তো বিষয়টা হচ্ছে কি যে আমরা চেষ্টা করি যে 1-to-1 একটা এনভায়রনমেন্ট দেওয়ার জন্য, যেহেতু আমরা খুবই কম স্টুডেন্ট নিই, হার্ডলি 20 থেকে 22 জন, এর বেশি আমরা নিই না। মানে অন্যান্য মধ্যে আসলে আমরা ওরকম মাছ বাজার তৈরি করে 70, 80, 100, 150 জন নিয়ে কোর্স করাই না। তখন হয় কি যে আপনি চাইলে মেন্টরকে সরাসরি একটা কোশ্চেন করতে পারবেন না, বা কোশ্চেন করলে আপনাকে মানে আনসার আপনার পাইতে অনেক সময় লাগবে, অথবা অন্য কোনো একটা সময় আপনি কোশ্চেন করলেন, আপনাকে সরাসরি মেন্টরকে না দিয়েও তারা করবে কি একটা অ্যাসিস্ট্যান্টকে ধরায় দিবে। আমাদের এখানে যে জিনিসটা হয় যে আমরা একটা ক্লোজ 1-to-1 একটা এনভায়রনমেন্টের মধ্যে শেখাই, যাতে আমরা এটা এনশিওর করি যে একটা ব্যাচ যদি 20 জনের হয়, এখান থেকে 2-3 জনের জব যেন হয়, এবং তাই হচ্ছে। মানে আলহামদুলিল্লাহ এই জিনিসটাতে আমরা স্টিল নাও এই কোয়ালিটি 5 বছর ধরে, 5.5 বছর ধরে মেনটেন করছি, যার কারণে দেখা যায় যে আমাদের কোর্সের সাকসেসের 20 জনের একটা ব্যাচে 1-2 জন, বা এই জন্য দেখা যায় যে আমাদের এখানে স্টুডেন্ট সংখ্যা, টোটাল এনরোলমেন্ট সংখ্যাটা কম। মানে এটা একটা মজার ব্যাপার হচ্ছে, জাস্ট 2 দিন আগে মানে শুক্রবার দিন একটা সেশন ছিল, এরকম সেশনই আমি অনেক কথা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। শনিবার দিন আমার সাথে ফোনে কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে নক দিছে, তারপর পরিচয় হইলো আর কি। উনি একটা ব্যাংকে আছে, খুব সম্ভবত হচ্ছে ইয়াতে এবি ব্যাংকে আছে। তো এখন কথা হচ্ছে, কথা প্রসঙ্গে বলতেছে যে এরকম যে আপনারা তো অনেকদিন ধরে কোর্স করাচ্ছেন, কিন্তু ওয়েবসাইটে দেখলাম আপনারা মানে 5,000 5,500 স্টুডেন্ট, তো অন্যান্য জায়গাতে ওরা 10-20 হাজার স্টুডেন্ট করায়। তাই আমি বললাম যে দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে অন্যান্য যারা কোর্স করায় তারা করে কি আপনার 2 মাস ধরে ক্যাম্পেইন করে, বা 2 মাস ধরে হচ্ছে তারা স্টুডেন্ট কালেক্ট করে, করার পরে 100-150 জন নিয়ে ব্যাচ করায়। সো ওইভাবে যদি ব্যাচ করায় তাহলে বছরে 3-4 হাজার স্টুডেন্ট এমনি হয়ে যায়। প্লাস ওদের দেখা যায় অনেক সময় রেকর্ড কোর্সও এরকম রেকর্ড কোর্স সেল করে, তো একবার অফার করলে দেখা যায় যে 400-500 মানুষজন হচ্ছে রেকর্ড কোর্স কিনে ফেলে। তো ওরা তো ওগুলো কাউন্ট করে নাম্বার অফ স্টুডেন্টস, আমরাও করি, সবাই করে। তো আমাদের যেহেতু ওই জিনিসটা নাই, সেই জন্য আমাদের নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে কম, বুঝতে পারছেন? আচ্ছা, এটা অন্য কথা, আমাদের মূল আলোচনা যেটা, আপনি আপনি বুঝতে পারছেন আপনার কোশ্চেন আনসারটা পেয়েছেন? জি, আর একটু আপনাকে একটু স্যার সাজেশন চাচ্ছি যে আমি তো আগে কোনো কোর্স করিনি, হুম হুম। তো আমি এসপিএসসি দিয়ে আমার প্রজেক্ট গুলো করেছিলাম। তো এখন স্যার মানে এখন আমি একটু কনফিউশনে আছি যে আমি কোনটা আমার হওয়া উচিত, যে বিজনেস অ্যানালিটিক্স হচ্ছে স্ট্যাটিস্টিক্স উইথ এআই। স্যার একটু যদি করতেন আর কি, আপনার সাজেশন করতেন যে ব্যাকগ্রাউন্ডটা কি স্ট্যাটিস্টিক্সের না? জি জি স্ট্যাটিস্টিক্স। এখন এখন আপনি বলেন যে আপনি কি বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট হিসেবে শুরু করতে চান, নাকি ডিরেক্টলি আপনি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট হিসেবে শুরু করতে চান? এটা কিন্তু আপনার এন্ড থেকে আসতে হবে আনসারটা। ফিউচারে আর কি সে বাইরে মাস্টার্স করার আছে, প্ল্যান আছে, এজন্য আর কি আমি তো বিজনেস অ্যানালিটিক্স দিয়ে শুরু করতে চাচ্ছি।
বাইরে যদি মাস্টার্স করতে চান তাহলে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এরকম অনেক ইউনিভার্সিটি আছে যারা মাস্টার্স ইন বিজনেস অ্যানালিটিক্স, মাস্টার্স ইন ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্স এই ধরনের কিছু কোর্স ওদের আছে মাস্টার্সে। ইউকে তো আছে 1 বছর মেয়াদি, 1.5 বছর মেয়াদি কোর্স আছে। তো আপনি যদি ওগুলো যেতে চান, আপনার যদি এখান থেকে আপনি চুজ করতে চান, আমি আপনাকে সাজেস্ট করবো যে বিজনেস অ্যানালিটিক্সটা আসলে শুরু করার জন্য। তো ওইখানে হবে কি, যেটা এটার সাথে আপনি রিলেট করতে পারবেন ইজিলি। আর ফিউচারে আমি তো এইখান থেকে সুইচ করে তো আবার স্ট্যাটিস্টিক্স মেশিন হ্যাঁ হ্যাঁ লার্নিং হ্যাঁ এ যেতে হ্যাঁ পারি। হ্যাঁ যেতে পারবেন। ওই যে এই শুরুতে একটা কোশ্চেন ছিল এরকম, যে আপনি যখন একটা স্টেপ পার করে ফেলবেন, তখন ওখান থেকে হুম, আপনার মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই এর দিকে মুভ করাটা কম্পারেটিভলি একটু ইজি হবে। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে আমাদের কোর্সের মডিউল বা মানে হচ্ছে অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, যেহেতু আমরা মোটামুটি একটু শেষের দিকে চলে আসছি। আর আপনারা হয়তো দেখছেন আমাদের পেজে, আমি জানি না আপনাদের হয়তো এখনো দেখেন নাই, হয়তো সামনে দেখবেন, বা আমি এখনো অ্যানাউন্স করি নাই আমাদের ইয়ে থেকে, গ্রুপ থেকে, আহ, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে। এছাড়া আমাদের পেজে আমাদের অ্যাডমিন থেকে অ্যানাউন্স করেছে শুক্রবার দিন, এই সামনের শুক্রবার 6 তারিখ, হ্যাঁ 6 তারিখ রাতের 9টায় এই এই সেম জিনিসগুলো নিয়ে বা একটু কিছু ইনফরমেশনগুলো আমরা একটু অ্যাড করব, যে কিছু রিসোর্স নিয়ে আমরা আলোচনা করব। ওইটা শুক্রবার দিন একটা সেশন থাকবে। তো ওইটা যদি আপনি চান অ্যাটেন্ড করতে পারেন, এবং আমরা হয়তো ওইটা ফেসবুক লাইভে করার চেষ্টা করব। ফেসবুক লাইভে আমরা আনবো আর কি, এটা ফ্রি থাকবে সবার জন্য। তো আমরা হচ্ছে স্লাইডের যে জায়গায় ছিলাম, তো অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট মানে হওয়ার জন্য আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে যে ভাইয়া আপনি তো অনেক কিছুই বললেন, আমি শুরু করব কোনটা দিয়ে, আমি কোনটার পর কোনটা করব। সো এটাকে আমি হচ্ছে মানে এটাকে বলতে গেলে কাইন্ড অফ হচ্ছে একটু গেমের মতো করে চিন্তা করি। গেমের মতো চিন্তা করি কেন বলি আপনাকে, আমরা যখন ওই ছোটোবেলায় গেম খেলতাম, মানে এখন অনেকে খেলে, মাঝে মধ্যে আমিও খেলি। তো গেমে আপনি দেখবেন যে আপনি ফার্স্টে একটা ইজি লেভেল শেষ করলেন, আপনাকে পরের লেভেলে নিয়ে যাবে লেভেল 2, এটা হবে একটু ডিফিকাল্ট। ওইখানকার বসকে মারার পরে থার্ড লেভেলে যখন যাবেন, তখন আরেকটা বস আসবে, সে আরেকটু ডিফিকাল্ট। তো ধীরে ধীরে আপনি যত যাবেন লেভেল আপ হবে, আপনার যে হেলথ বার বাড়বে, তারপর হচ্ছে আপনার অনেক ধরনের কিছু টুলস, হ্যাঁ এগুলো অ্যাড হবে, আর্মস অ্যাড হবে, আপডেট হবে, বস ওইটাও আরও ডেঞ্জারাস হবে, বসের লাইফও অনেক বাড়বে। তো এগুলো গেমে দেখবেন যে ফার্স্ট পার্সন শুটার গেম বা অন্যান্য গেমে থাকে। তো এটাকে ওইভাবে চিন্তা করতে পারেন যে আমরা যদি এটাকে ইজি লেভেল থেকে একটু ডিফিকাল্ট লেভেলের দিকে মুভ করতে চাই, তাহলে আসলে কোনটার পর কোনটা শেখা উচিত। এবং ডেফিনেটলি কানেক্টিভিটিটা এখানে আমাদের ফোকাস করতে হবে, যে কোনটার সাথে কোনটা কানেক্টেড। তো এক্সেলের সাথে আপনার গুগল শিট কানেক্টেড, এক্সেলটা শিখে গুগল শিটে হাত দেওয়া উচিত। গুগল শিটের সাথে আপনার গুগলের যেই প্রোডাক্ট আছে, ভিজুয়ালাইজেশন প্রোডাক্ট হচ্ছে লুকার। লুকার হচ্ছে গুগলের ভিজুয়ালাইজেশন প্রোডাক্ট, ভিজুয়ালাইজেশন করার জন্য এটার প্রোডাক্টটা। তারপর আপনার আসে হচ্ছে গুগল অ্যানালিটিক্স। এই জিনিসগুলো যখন শেষ হবে, তখন আপনার হাত দেওয়া উচিত হচ্ছে পাওয়ার বিএতে, মাইক্রোসফটের পাওয়ার বিএ। এগুলোর সাথে আপনি আস্তে আস্তে স্ট্যাটিস্টিক্সে একটু মন দিতে পারেন, স্ট্যাটিস্টিক্স কিছু শিখবেন, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। তারপর আপনার আসবে হচ্ছে এসকিউএল, তারপর অ্যাজিউর, ডেটাব্রিক্স, এবং সেখান থেকে ট্যাবলিউ। তো ট্যাবলিউটা আবার দেখা যায় যে এসকিউএল থেকে সরাসরি একে কানেক্ট করা যায় আর কি, ট্যাবলিউটা কানেক্ট করা ইজি। এসকিউএলের সাথে আপনি পাওয়ার বিও কানেক্ট করতে পারবেন, ট্যাবলিউ কানেক্ট করতে পারবেন। বাট আপনি যখন শিখতে যাবেন তখন দেখবেন যে অ্যাজিউর ডেটাব্রিক্স দিয়ে ডেটাটাকে ক্লিন করার পরে ডেটা যখন আপনি ট্রান্সফার করে ট্যাবলিউতে নেবেন, তখন ট্যাবলিউতে খুব ইজিলি এগুলো ক্যাচ করতে পারে এবং একটা ডাইনামিক ড্যাশবোর্ড তৈরি করতে পারে। দেন আপনি হচ্ছে টুলসগুলো শিখলেন, আপনি এবার আসেন ল্যাঙ্গুয়েজে আসেন, পাইথন। আর পাইথনের সাথে আপনার স্নোফ্লেক। তো স্নোফ্লেকটা অবশ্য শেষে না রেখেও স্নোফ্লেকটা চাইলে হচ্ছে আপনি এসকিউএলের পরেও রাখতে পারেন। হ্যাঁ, কারণ স্নোফ্লেকটা হচ্ছে আপনার ডেটা ম্যানেজ করার জন্য বা ডেটাগুলোকে মানে ডেটা আর্কিটেকচার সাজানোর জন্য একটা স্কিমা বলা হয় এটাকে। তো এটা আবার এসকিউএলের সাথে কানেক্টেড। সো আমার এখানে একটু ভুল হয়েছে, এটা আসলে এখানে না রেখে এটা এখানে রাখলে বেটার। দেন পাইথন, তাহলে আপনার লার্নিংটি স্মুথ হবে। আপনি শুরুতেই যদি পাইথন হাত দেন, আপনি কোডিংয়ে অনেক সময় বুঝবেন না, ভুল হবে, এরর হবে, বা সিনটেক্স মিলবে না, তাই না? তখন আপনি ডিমোটিভেট হবেন। আগে আমরা পরিচিত জিনিস দিয়ে শুরু করি। এক্সেল আমাদের সবার পরিচিত, সবার পিসিতেই আছে। এক্সেল দিয়ে শুরু করি, এটার সাথে গুগল শিট দিয়ে শুরু করি, আস্তে আস্তে বাকি
অন্যান্য সফটওয়্যারগুলোকে আমরা হাত দিই। তো ধরেন কেউ যদি বলে যে চিন্তা করে ফাইন আমি এগুলো শিখবো কিন্তু আমি কোথাও কোর্স করব না, আমি নিজে নিজে শিখবো, তাহলে কি করা যায়? তো এটারও আনসার আমি আপনাকে একটু বলি। যদি আপনি সেলফ পেস লার্নিংয়ে যেতে চান তাহলে এই স্কিল সেট আমি একটা স্ট্যান্ডার্ড হিসেবে যদি উইক কাউন্ট করি তাহলে অলমোস্ট প্রায় 7 মান্থস, 7 to 8 মান্থস, 28 উইক্সের আপনার একটা নিজে থেকে চেষ্টা চালাতে হবে এইটা শেখার জন্য। এবং এক্ষেত্রে আপনি ডেইলি ডেইলি আপনাকে 2 থেকে 3 ঘন্টা এটার পিছনে সময় দিতে হবে, তবেই আপনি 7 মাসে শেষ করতে পারবেন। তো প্রবলেম হচ্ছে যে আমরা এখন যেই সময় আছি বা যেই সময় আমরা এখন বাস করছি, সো অ্যাটেনশন ধরে রাখা খুব ডিফিকাল্ট। আপনি টানা 1-2 ঘন্টা, আধা ঘন্টা ভিডিও দেখতে পারবেন না, বই পড়তে পারবেন না, কারণ আমরা খুব মানে কি বলে যে লাস্ট 2-3 বছরে ফেসবুক রিলস আসার পরে অথবা কোভিডের পরে আমরা খুব মানে হয়ে যাচ্ছি, মানে হচ্ছে আগের মতো এরকমভাবে স্টিডি থাকতে পারছি না, খুব র্যান্ডমলি আমাদের মাইন্ড শিফট হয়। আমি নিজেও ট্রাই করে দেখছি যে আগে আমি হচ্ছে এক বসায় মানে একটা গল্পের বই 40-50 পেজ পড়ে ফেলতে পারতাম, এখন একটা গল্পের বই 2 পেজ পড়ার পরে পকেটে হাত চলে যায়, ফোনে দেখি তো কি আসছে। তো অ্যাটেনশন স্পেনটা কমে যাচ্ছে। এখন আপনি যদি ধরে রাখতে পারেন না আপনার অ্যাটেনশন স্পেন, আপনি যদি লেগে থাকতে পারেন তাহলে 7 মান্থস ইজ মোর দেন এনাফ, খুব ভালোভাবে আপনি সব কিছু এখানে কভার করতে পারবেন। আর যদি হয় যে না আমি পারছি না, আমার একজন মেন্টর লাগবে বা আমি একজন গাইডলাইন কেউ একজন আমাকে দিবে, কোনো একটা প্ল্যাটফর্মে আমি যাব, তখন সেক্ষেত্রে বাংলাদেশের যে 3-4টা প্ল্যাটফর্ম পপুলার আছে তার মধ্যে আমাদের নামও চলে আসছে বা আমাদের নামও মানুষজন জানে, গ্র্যান্ড বাঙ্কার একাডেমি, বা এটা কোম্পানির নাম হচ্ছে একাডেমি লিমিটেড কোম্পানি। এবং আমরা শুরু করছি সেই 2020 সাল থেকে, অনেক আগে থেকে। তো দেখা যাচ্ছে আসলে আমাদের মার্কেটিং বা আমাদের আসলে মানে ফেসবুকে সোশ্যাল প্রেজেন্সটা আসলে একটু কম হওয়াতে আমাদের সম্পর্কে মানুষজন আসলে কম জানে। মানে অনেকে বলে যে আপনি অনেকদিন ধরে করাচ্ছেন কিন্তু আপনার অ্যাড টেড বা এগুলো সামনে আসে না, কারণ আমরা আসলে কোয়ালিটির উপর বিলিভ করি। আমরা এটা বিলিভ করি যে কেউ যদি আমাদের এখান থেকে শিখে যায় তাহলে সে আরো 10 জনকে বলবে, মুখে মুখে বলবে, ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে। হয়, এটা এরকম হয়, আমরা মাঝে মধ্যে এরকম অনেক ব্যাচে দেখি যে অন্য একটা আগের ব্যাচে কেউ একজন হয়তো কোর্স করেছিল, তার হয়তো ভালো লেগেছিল, সে আরো 2 জনকে এখানের মধ্যে রিকমেন্ড করছে। তো আমাকে এসে বলছে যে আমি তো অমুক ব্যাচের এরকম আরেকজন আছে আমার পরিচিত, উনি আবার এখানে কোর্স করছিল গত বছর বা 3-4 মাস আগে, উনি আমাকে বলছে এখানে কোর্স করতে, এই জন্য আমি আসছি। তো এটা হচ্ছে আমরা এরকম অনেকের রিকমেন্ডেশনে আমরা পাই। আর আসলে ওই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে ওরকম ফ্যান্সি টাইপের আসলে ওই অ্যাডভার্টাইজমেন্ট বা জিনিসগুলো আসলে আমরা করি না বা ওরকম আসলে করার সুযোগ হয় না। আর আমি যেহেতু নিজে হচ্ছে একটা ইউনিভার্সিটিতে আসি লেকচার হিসেবে, একাডেমিক একটা সেক্টরে আছি, এই জন্য আমিও আসলে ওইভাবে আমার নিজের ফেস ভ্যালু আসলে ওইভাবে সোশ্যাল মিডিয়াতে দেখাই না। তো এটা আসলে একটা বড় প্রবলেম। যদি এরকম আমরাও যদি এরকম মনে করেন রিলস টিলস ভিডিও টিডিও এই করবেন সেই করবেন, আসেন কোর্স করেন, আমরা এই শেখাবো ওই শেখাবো, এরকম বললে হয়তো আমরা অনেক স্টুডেন্ট পেতাম। কিন্তু সামহাও যাই হোক আমরা আসলে ওইটা ওইভাবে করি না বলে স্টুডেন্ট আমরা ওরকমভাবে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কম, এবং আমরা লিমিটেড স্টুডেন্ট নিয়ে থাকতে চাই। আমরা কোয়ালিটির উপর ফোকাস করতে চাই যাতে আমরা অ্যাটলিস্ট বলতে পারি যারা এখান থেকে কোর্স করে সেজন্য বলতে পারে যে না আমি 4.5-5 মাসে ওনারা ভালো কিছু আমাকে শেখাইছে। আর প্লাস আমাদের এখানে আপনার যে প্রজেক্টগুলো আমরা হাতে কলমে করাবো, মোটামুটি প্রায় 12-13টা 14টার মতো প্রজেক্ট থাকবে। এই প্রজেক্টগুলো কেউ যদি নিজে নিজে না আমাদের এখান থেকে শেখে, হাতে কলমে শেখে, নিজে প্র্যাকটিস করে নিজের পোর্টফোলিওতে অ্যাড করে, এটা আপনার জন্য জব পেতে অনেক হেল্প করবে। ওকে, সো প্রস্তুতির বিভিন্ন ধাপ আছে। যেমন আপনাকে ফার্স্টে কোর লার্নিংটা প্রথম 2-3 মাসে শিখতে হবে, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, লিনিয়ার জেব্রা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, স্যাম্পলিং, রিগ্রেশন, এগুলো। দেন আপনাকে শিখতে হবে যে টেকনিক্যাল টুলসগুলো বা সফটওয়্যার বেসড, সফটওয়্যার প্রোগ্রামিং, এক্সেল, লুকার, পাইথনের বেসিক, এসকিউএল। নেক্সট আরও 2-3 মাস আপনাকে সময় দিতে হবে। দেন আপনাকে ওখান থেকে যদি আপনি আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে চান, যেমন জিসিপি, গুগলের প্রোডাক্ট, এডাব্লিউএস, অ্যামাজনের প্রোডাক্ট, ওরাকল, অ্যাজিউর ডেটাবেস, ডেটা পাইপলাইন, হ্যাডুপ, অ্যাপাচি স্পার্ক, এখানে সব যে আমরা করাবো তা না, কয়েকটা জিনিস আমরা করাবো কারণ টাইমের একটা আমাদের কনস্ট্যান্ট আছে। আবার কিছু জিনিস আমরা হচ্ছে লাইভে করাবো, কিছু জিনিস আমরা ভিডিওতে দিব আর কি। তো এইটা আপনার প্রস্তুতির থার্ড ধাপ। মোটামুটি এখানে কিন্তু 8-9 মাসের একটা হিসাব চলে আসতেছে। তো আপনি যদি নিজে থেকেও শিখতে চান অথবা অন্য জায়গা থেকে যদি কারো কাছ থেকে শিখতে চান, আমাদের এখানে শিখতে চান, আপনাকে মোটামুটি 8-9 মাস
কমসে কম 6-7 মাস আপনাকে একটু খুব মানে ক্লোজলি এখানে টাইম দিতে হবে, তবেই আপনি এই ধরনের জবে সহজেই যেতে পারবেন। ওকে, তারপর যদি আপনি মনে করেন যে আর একটু ভালো জায়গায় যাবেন, যেমন মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই এজেন্ট, এআই টুলস, এগুলো অবশ্যই আমাদের মানে অন্য কোর্সের সাথে কানেক্টেড, এইদিকে না, বাট চাইলে আপনি আপনার নিজের সেলফ লার্নিং এর একটা অংশ হিসেবে 4th স্টেপে আপনি এগুলো শিখতে পারেন। তো আর অনেকে যারা চিন্তা করেন যে বাংলাদেশের ডেটা সায়েন্সের মাস্টার্স কোথায় করায়, তো এটার একটা ইনফরমেশন আপনাদের এখানে দিয়ে রাখি। এটা আমাদের পেজেও আছে, যে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএসসি ইন অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ডেটা সায়েন্সে মাস্টার্স করতে পারেন, বুয়েট থেকে করতে পারেন, জাহাঙ্গীরনগর থেকে করতে পারেন, আমি করছি এখান থেকে, ইউআই থেকে করতে পারেন, ইডাব্লিউ থেকে করতে পারেন, ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স, ডেফোডিল থেকে আমাদের ডেফোডিলের প্রফেশনাল কোর্স আছে, আহ, ওইটাও অনেকে করে, এআইবিতে আছে, এআইবিতে সরাসরি বিএসসি আছে, আর ব্র্যাক হচ্ছে আপনার স্কুল অফ ডেটা সায়েন্সে সিএসসির আন্ডারে আপনার মাস্টার্স আছে। তবে এখানে সব মাস্টার যে আবার সব একই রকম তা না। ডেটা সায়েন্সের মাস্টার্সটা আসলে এটা দুইটা ফোকাসে ভাগ করা হয়, একটা হচ্ছে আপনার কম্পিউটিং বেসড, সরি কম্পিউটিং বেসড বা কোডিং বেসড, আর একটা হচ্ছে আপনার স্ট্যাটস বেসড। তো ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে স্ট্যাটস বেসড, বুয়েটে হচ্ছে আপনার কম্পিউটিং বেসড, জাহাঙ্গীরনগর হচ্ছে স্ট্যাটস বেসড, ইউআইইউ কম্পিউটার সায়েন্স বেসড বা কম্পিউটিং বেসড, ইডাব্লিউ কম্পিউটিং বেসড, ডেফোডিল কম্পিউটিং বেসড, এআইবি কম্পিউটিং বেসড, ব্র্যাক সিএসসি কম্পিউটিং বেসড। সো আপনি যদি স্ট্যাটিস্টিক্স বেসে শিখতে চান, আপনি ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটও যেতে পারেন বা জাহাঙ্গীরনগর। এরা হচ্ছে আপনাকে স্ট্যাটিস্টিক্সের কোর নলেজ থেকে আপনাকে শেখাবে, বা ওই টপিক বা ওই কোর্সগুলো থাকবে, 3 ক্রেডিটের কোর্স থাকবে কয়েকটা। আর বাকি যেগুলো প্রাইভেট থেকে আপনি শিখবেন, এখানে আপনার মোস্টলি কম্পিউটার সায়েন্সের উপর ফোকাস করে, এআই, মেশিন লার্নিং, কোডিং এর উপর ফোকাস করেই মাস্টার্সটা সাজানো হয় ওই ডেটা সায়েন্সের। তো এই হচ্ছে মোটামুটি হিসাব। ফ্রি মেটেরিয়ালসগুলো আমি এগুলো একটু নেক্সট ফ্রাইডের জন্য রাখতে যাচ্ছি। নেক্সট ফ্রাইডেতে আমরা কিছু ফ্রি মেটেরিয়ালস, ব্লগ, ইউটিউব, বুকস, এগুলো নিয়ে একটু ডিটেলসে ডিসকাশন করব। সো আমরা একটু চলে আসি হচ্ছে আমাদের লার্নিং জার্নিতে, যে আপনি আমাদের এখানে যদি কোর্স করেন, তাহলে আপনি অলরেডি তো মোটামুটি মানে জেনেছেন যে আসলে কীভাবে শেখা উচিত, এবং আমরা যা যা এখানে বলছি তার সব না হলেও মোটামুটি 80-90% আমরা এখানে আমাদের কোর্সের মধ্যে শেখাবো। সো আমি একটু আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে একটু গো থ্রো করে নিয়ে যাই। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে আমরা নতুনভাবে এটা আহ, ইয়া করে নতুনভাবে আমরা এটা লঞ্চ করেছি। সো মানে আগে যেটা ছিল ওইটা একটু বাদ দিয়ে আমরা এখন এটাকে নতুনভাবে লঞ্চ করেছি। সো এখানে কিছু জিনিস হয়তো এখন একটু মিসিং আছে, এতে আপনারা একটু মন খারাপ করবেন না, কারণ আমাদের এখানে এখনো কিছু টেকনিক্যাল জিনিসের কাজ বাকি আছে। হ্যাঁ, এখনো কিছু আপডেটের কাজ বাকি আছে। সো কোর্সেসে গেলে আপনি দেখবেন যে প্রথমে এখানে আছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স বুট ক্যাম্প, লাইভ বুট ক্যাম্প। সো এখানে 41 জন দেখাচ্ছে, কিন্তু আসলে গত 5 বছরে অনেকে ইয়া করছে, হাজার হাজার এখানে কোর্স করছে, বাট এখন 41 দেখাচ্ছে, এটা সামনে আরো বাড়বে আর কি। তো এটার দিকে ফোকাস দিয়েন না। আহ, আমরা হচ্ছে এখানে আপনার অ্যাবাউট কোর্সে যদি যান, তাহলে এখানে আমরা কিছু সামারি দিয়ে রাখছি, যে কোন কোন টুলসগুলো আমরা এখানে কভার করছি, এই কোর্সটা করলে আপনি কোন ক্যারিয়ারে যেতে পারবেন সেটা একটা আইডিয়া আপনাদেরকে দেওয়া আছে। এটার লার্নিং পাথটা এখানে দেওয়া আছে, কিছু এফিকিউ দেওয়া আছে, যে প্রি রিকুইজিট কি, আপনি এ লেভেল ও লেভেলের বেসিক ম্যাথ, জিওমেট্রি, লিনিয়ার অলজেব্রা একটু পারলেই হবে, আপনার কোডিং জানতে হবে না, কোডিং আমরা শেখাবো। অন্যান্য যে সফটওয়্যারগুলো আমরা আপনাকে বেসিক থেকে শেখাবো। সো খুব বেশি প্রি রিকুইজিট এখানে আসলে লাগবে না, এটা বিগিনার লেভেলের জন্য। তো যারা কিনা বিজনেস ব্যাকগ্রাউন্ড, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং, সাপ্লাই চেইন, এইচআরএম বা আন্ডারগ্রেড এবং প্রফেশনাল হিসেবে আছেন, আর্টস, হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের অলমোস্ট প্রায় সবার জন্য এই কোর্সটা অ্যাভেলেবল, মানে চাইলে করতে পারেন। আর কোর্স শেষে আপনার এখানে কিছু এখানে ফিচার আছে, এফিকিউ আছে, একটু পড়ে নিন। কোর্সের ফিচার 36টা লাইভ ক্লাস থাকবে, আর 24টা থাকবে আপনাদের ফান্ডামেন্টাল প্রি রেকর্ডেড ক্লাস। লাইভ ক্লাসগুলোও রেকর্ড হবে। সো ওইভাবে যদি চিন্তা করি, আমাদের সব মোটামুটি 130 ঘন্টার উপরে ভিডিও লেকচার, 500-এর উপরে ইনসাইটফুল কুইজ এবং অ্যাসাইনমেন্ট থাকবে, 12-13টার মতো হ্যান্ডস অন প্রজেক্ট থাকবে। আমাদের মেন্টররা মোটামুটি সবাই এক্সপার্ট, আমিও তো ভালো পড়াই না, কিন্তু বাকিরা খুব ভালো পড়ায়। ভেরিফাইড সার্টিফিকেট আপনারা পাবেন আমাদের ওয়েবসাইট থেকে। আপনি যখন কোর্স কমপ্লিট করবেন তখন যে সার্টিফিকেট পাবেন, এইটার একটা কিউআর কোড এবং সার্টিফিকেট নাম্বার দেওয়া থাকবে, ইউনিক নাম্বার আপনার জন্যই। আপনি চাইলে যে কোনো জায়গায় দেখাতে পারবেন, এবং কোনো কোম্পানি চাইলে আমাদের এখানে ওয়েবসাইট থেকে আপনার এই সার্টিফিকেটটা ভেরিফাই করতে পারবে। এটার একটা কোর্স বুক আছে। কোর্স বুকটা মূলত হচ্ছে আপনি আমাদের এই কোর্সের প্রতিটা ক্লাসে
ইন্ডিভিজুয়াল কোন ক্লাসে কোন টপিকটা কভার হবে সেটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়া আছে। সো এখানে যদি আপনি নিচের দিকে যান, একটু লোড হচ্ছে, সরি। তো এখানে আপনার এক্সেল, গুগল অ্যানালিটিক্স আপনি পিডিএফ ডাউনলোড করে আলাদাভাবে দেখতে পারেন। তো প্রত্যেকটা লেসন বাই লেসন এখানে ভাগ করা আছে। পাওয়ার কুয়েরি, পাওয়ার বি এর লেসনগুলো এখানে ভাগ করা আছে। তারপর এখানে প্রজেক্টগুলোর নাম দেওয়া আছে, অ্যান্ড দেন বিগ ডেটা, এসকিউএল, ডেটা আর্কিটেকচার এইখানে আপনার বাকি লেসন ওয়াইজ এখানে ভাগ করা আছে। হ্যাঁ, আমরা 100% হয়তো এখানে আমরা কভার করি না, সরি মানে হচ্ছে সিকোয়েন্স হয়তো ফলো করা হয় না, আগে পরে হয়, বাট এখানে যা আছে সেগুলোই শেখানো হবে। এখানে বাইরে কিছু আমরা শেখাবো না, অথবা এখান থেকে কোনো জিনিস মিস হবে না। আপনারা কেউ বলতে পারবেন না যে ভাইয়া আপনারা এগুলো বলছেন কিন্তু শেখান নাই, এটা কখনো হবে না। তো এটার বেশি আমরা শেখাই বলতে গেলে, এখানে আসলে কমই দেওয়া আছে। তো এখানে আপনার আছে কি যে ক্লাউড ডেটা আর্কিটেকচার, ডেটা অ্যানালিটিক্স, দেন এটার প্রজেক্টগুলো দেওয়া আছে। প্রি রেকর্ডেড হিসেবে ট্যাবলিউ এবং পাইথনটা দেওয়া থাকবে, আগে থেকে আমরা দিয়ে দিব। আর যারা এখনো পান নাই, লাইক ফর এক্সাম্পল হচ্ছে প্রণয় বা হচ্ছে ফায়াদ আহসান, আপনারা গুগল ক্লাসের মধ্যে জয়েন করছেন, একটু সময় দিবেন, সূর্য একটু সময় দিবেন। 2-3 দিন আমাদের এনরোলমেন্ট যেহেতু চলতেছে, আমাদের এনরোলমেন্টে আজকে পর্যন্ত মেবি 7 জন এনরোল করছেন। সো আগামী পরশু দিন 4 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। ক্লাসের প্রথম 2-3টা ক্লাস আমরা ফ্রি দিই, ফ্রি অ্যাক্সেস। তো আপনারা আপনারা ক্লাসগুলো দেখতে পারেন। এনরোলমেন্ট চলবে 10-11, মানে 12 তারিখ তো নির্বাচন, বৃহস্পতিবার। তো আমরা 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত রাখবো আর কি, আপনারা তখন এনরোল করতে পারবেন, মানে আমাদের অফারটা তখনও থাকবে। আর কোথায় ছিলাম, তো এখানে আপনি সবগুলো দেখে নিতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদের এই প্রজেক্টগুলো করাবো। আর বোনাস হিসেবে মেশিন লার্নিংটা এখানে অ্যাড করেছে, আগে এটা ছিল না। তো আমরা এখানের মধ্যে মেশিন লার্নিং অ্যাড করছি, কারণ আমরা লাস্ট কয়েকটা মানে ইন্টারভিউ বা আমাদের কয়েকটা যারা মানে বিভিন্ন সিনিয়র যারা আছে বিভিন্ন কোম্পানিতে বা রিক্রুটমেন্টগুলোতে আমরা আমাদের আর&ডি টিম থেকে দেখছে যে বিআইতে আপনার মেশিন লার্নিং বেসড কিছু কোশ্চেন থাকে। এই জন্য আমরা করছি কি, আমাদের আপডেটেড মডিউলে বিআইটার মধ্যে মেশিন লার্নিংয়ের ইনিশিয়াল 10টা ভিডিও আমরা দিয়ে রাখছি, বেসিক বলতে পারেন। তো আপনি যদি এখানে মেন্টর আছে 3 জনের নাম সুন্দর করে ব্যাখ্যা করা আছে, আমার নামও আছে। 4 তারিখ থেকে শুরু হবে, আগামী পরশুদিন থেকে। কোর্স ফি 9,000 টাকা, ডিসকাউন্ট ফি এখন চলতেছে 10-11 তারিখ পর্যন্ত 6,000 টাকা। এবং আরেকটা বিষয় আপনাদেরকে একটু অ্যাড করে রাখি, জানিয়ে রাখি যারা এখানে নতুন আছেন। তো আমরা এখানের মধ্যে আমাদের যেই লাইভ এবং রেকর্ডেড যে কোর্স ক্লাসগুলো হবে, আমাদের প্রিভিয়াস ব্যাচের ওই ক্লাসগুলো থেকে 10 মিনিট করে আপনাদেরকে আমরা প্রিভিউ ভিডিও এখানে দিয়ে রাখছি। তো আপনি যদি একটু নিচে স্ক্রল করেন আপনি পাবেন, আপনাকে দেখাচ্ছি এখানে ফেসবুক পেজ, গ্রুপ চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে। তো আপনি এখানে ফ্রি ক্লাসগুলো দেখতে পারেন। প্রত্যেকটা ক্লাস হচ্ছে ফুল লেন্থ ক্লাস, দ্যাট মিনস ইচ ক্লাস মিনিমাম 1.5 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা। সো আপনি যদি নিচে যান তাহলে আপনি দেখবেন যে এখানে প্রত্যেকটা ক্লাসের মানে এইগুলো তো সব লাইভ কোর্স, এই লাইভ কোর্সে 10 মিনিট করে আমরা এখানের মধ্যে প্রিভিউ দিয়ে রাখছি। তা আপনার জন্য এটা বুঝতেও ইজি হবে যে আসলে ক্লাসগুলো কে নিচ্ছে, কীরকম নিচ্ছে। আপনি যে কোনো একটা ক্লাসে গেলে আপনি এটা ভিডিওটা প্লে করতে পারবেন। ডেটা অ্যানালিটিক্স এটা নাজিমের ক্লাস। আমি এটা মিনলি। তো এখানে আপনার প্রত্যেকটার জন্য আপনি যেখানে ক্লিক করবেন প্রত্যেকটার এখানের মধ্যে 10 মিনিট করে ক্লিপস পাবেন। এইভাবে আমার এখানে 50টা ভিডিও আছে, ছোট ছোট করে 500 মিনিটের, মানে অলমোস্ট প্রায় 8 ঘন্টা। আমার মনে হয় না কারো 8 ঘন্টা এটা বসে দেখা লাগবে। 2-3টা ভিডিও দেখলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন, যেমন এটা জরুরি। এসকিউএল এর কোর্সের নামটা কোথায় আছে? এসকিউএল এর ক্লাসের। অবভিয়াসলি। তারপর আপনার যদি বলি যে এখানে আপনার পাইথন প্রোগ্রামিং, এখানে হচ্ছে আমার ক্লাসের কিছু অংশ এখানে দেওয়া আছে। সো এই যে, তো আমরা এখানের মধ্যে শুরু করতেছি। তা আমরা আশা করি যে এই জিনিসটা আপনাদের প্রবলেম হবে না, আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোন ক্লাসে কি করানো হচ্ছে, এবং আপনার জন্য ডিসিশন নেওয়াটাও ইজি হবে যে আপনি আমাদের এখানে কোর্স করবেন কি করবেন না। আর নিচের দিকে এখানে বোনাস মডিউল মেশিন লার্নিং, এটা ফুল লেন্থ ক্লাস দেখেন, 1 ঘন্টা 50 মিনিট, 1 ঘন্টা 49, 1-2 ঘন্টা 12 মিনিট। এখানে আপনার 17 ঘন্টা 20 মিনিটের ভিডিও লেকচার আছে, ইনক্লুডিং প্র্যাকটিস মেটেরিয়াল। এটা লক করা আছে, আপনি এনরোল করার পরে দেখতে পাবেন। আর কুইজ 2টা আছে, আরও 2-3টা কুইজ, পাইথন এক্সেলটা অ্যাড করা হয়েছে, ওই পাওয়ার বি এর কুইজ, তারপর হচ্ছে আপনার এসকিউএল এর কুইজ, ওগুলো এখনো অ্যাড করা হয়নি, হয়তো এই 10 তারিখের মধ্যে আমরা অ্যাড করে দেবো, কিছু এখনো কাজ বাকি আছে আমাদের। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি আপনাদেরকে লিঙ্কটা এখানে দিয়ে রাখি। এছাড়া আমাদের পেজেও লিঙ্কটা দেওয়া আছে, যে কোনো জায়গা থেকে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন।
তা আপনারা যেটা করবেন যে আপনারা চাইলে সরাসরি এখান থেকে এনরোল করতে পারেন, বা যদি মনে হয় যে আপনি আমাদের সাথে একটু কথা বলবেন, আমার সাথে কথা বলবেন, অথবা আমাদের পেজে নক করবেন, নক করতে পারেন। একটা ফর্ম আপনাকে আমরা দেব, ওই ফর্মটা ফিল আপ করলে আপনি হচ্ছে তখন এনরোলমেন্ট করার পরে আমরা আপনার জন্য একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করে আমাদের মানে আপডেট করে দেবো আর কি। তো আজকে এই পর্যন্ত, আমরা এই পর্যন্ত রাখি। যদি আপনাদের এখনো কোনো কোশ্চেন থাকে কোর্স নিয়ে, আমাকে নিয়ে, একাডেমি নিয়ে, এনএসডি নিয়ে, ইউ ক্যান আস্ক মি।